আলাইকুম, শুভ সন্ধ্যা। লাইভ এমসিকিউর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমা হালিমা, প্রভাষক, ইংরেজি বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের লাইভ আয়োজনে কে কোথা থেকে জয়েন করেছেন কাইন্ডলি একটু জানান। সবাই কথা ঠিকঠাক শুনতে পারছেন কিনা। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটি থিমেটিক কোয়েশ্চেন। অনেকেই হয়তো এই টপিকটির সাথে পরিচিত আছেন যারা রিটেন প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আমাদের এই প্রস্তুতিতে আমরা আসলে প্রচলিত যেভাবে থিমেটিক কোয়েশ্চেনগুলো আনসার করি সেই আনসারগুলোতে কি কি পরিবর্তন আনা যায় বা কিভাবে লিখলে আরও একটু বেশি মার্ক তোলা যায় সে বিষয়ে কথা বলি। আশা করি সবাই ভালো আছেন, কথা ঠিকঠাক শুনতে পারছেন। আমাদের আজকের টপিক ইতিমধ্যে আমি বলেছি, মাস্টারিং থিমেটিক কোয়েশ্চেন। আমরা যে ইংরেজি লিখিত প্রস্তুতির ক্ষেত্রে বিসিএস এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে আমরা জানি যে 30 নাম্বার থিমেটিক কোয়েশ্চেনের জন্য বরাদ্দ আছে। প্রথম যে প্যাসেজটি আমাদেরকে দেওয়া হয়, বরাদ্দ করা হয়, সেই প্যাসেজের পরেই কিন্তু থিমেটিক কোয়েশ্চেনের অংশটুকু থাকে। তো থিমেটিক কোয়েশ্চেনে যে সচরাচর সমস্যাগুলো আমরা দেখে থাকি সেগুলো নিয়ে আগে কথা বলবো, তারপর হচ্ছে আপনার কৌশলগত দিকগুলো নিয়ে কথা। সবাই একটু লাইভটা শেয়ার করে দিন, তাহলে পরবর্তীতে যখন আপনি থিমেটিক কোয়েশ্চেন আনসার করতে যাবেন বা এই প্রস্তুতি নিতে যাবেন, যদি এই ভিডিওটা আবার দেখে থাকেন তাহলে আপনার সামগ্রিক প্রস্তুতির ক্ষেত্রে অনেক কিছু নতুন করে জানতে পারবেন। সবাই জয়েন করে ফেলুন যারা একদমই নতুন রিটেন প্রস্তুতির ক্ষেত্রে বা প্রিলি প্রার্থী রয়েছেন, তারাও অবশ্যই ক্লাসটি করতে পারেন, কারণ আপনার প্রিলি প্রস্তুতির আপনি যদি ধাপ অতিক্রম করেন তারপরে রিটেন প্রস্তুতি শুরু হবে। তো সেক্ষেত্রে আপনার এই ক্লাসটি এবং যাদের ব্যাংকের রিটেন রয়েছে সামনে, তারাও ক্লাসটি অবশ্যই দেখতে পারেন, কারণ তাদের সাথেও কিন্তু তাদেরও একটা প্যাসেজ আসে এবং প্রশ্ন এসে থাকে, তো অনেকটা কিন্তু রিলেভেন্ট বিষয়গুলো। তো আমরা প্রথমেই থিমেটিক কোয়েশ্চেন নিয়ে কথা বলবো যে থিমেটিক কোয়েশ্চেন আপনারা সাধারণত যেই ভুলগুলো করে থাকেন সেগুলো নিয়ে কথা। ভুলের ক্ষেত্রে দেখা যায় যে থিমেটিক কোয়েশ্চেন যখন আপনারা আনসার করে থাকেন, যেই সমস্যাটি প্রধানত দেখে থাকি আমরা, যে আপনাকে প্রশ্নে যা বের করতে বলে সেটা আপনি বুঝতে বা প্রশ্ন থেকে খুঁজে বের করতে, প্যাসেজ থেকে খুঁজে বের করতে সময় নেন, তাহলে আপনার হচ্ছে টাইম কনজিউমিং একটা সমস্যা, যে আপনি সময় নষ্ট করে ফেলেন। তাহলে প্রথম যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে সময় নষ্ট করে ফেলা। এর কারণ কি সময় নষ্ট করে ফেলেন? এর বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথম কারণ হতে পারে যদি প্যাসেজটি দুর্বোধ্য লাগে বা প্যাসেজ এর আপনি কি বিষয়ে সেটি ধরতে না পারেন। আরও কিছু কারণ থাকতে পারে, বা আপনি বারবার প্যাসেজটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলেও হয়তো এমনটা হতে পারে। তাহলে সময় নষ্ট করা হচ্ছে একটা কারণ থিমেটিক কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা সমস্যা দেখা যায়। আরেকটা যে সমস্যা দেখা যায় যে কি অ্যান্সার করতে বলছে সেটা ধরতে না পারা, মানে আপনাকে কি উত্তর করতে বলতেছে সেটা একটা জানতে হবে, তাহলে কি উত্তর করতে হবে। আরেকটা যেই সমস্যা আমরা দেখে থাকি যে আপনারা যখন থিমেটিক কোয়েশ্চেন আনসার করে থাকেন, কিছুদিন আগে আমি অনেকগুলো মডেল খাতা দেখেছিলাম বিসিএস এর, তো সেই খাতাতেও আমি সেম সমস্যাটি পেয়েছি। ধরুন আপনাকে অ্যান্সার করতে বলা হয়েছে এটা, আপনি এই কথাটি অ্যান্সার করেছেন, সেই সাথে আরও 2-1টি অপ্রয়োজনীয় লাইন লিখেছেন, বা 3 নম্বরের প্রশ্নের জন্য পুরো 1 পৃষ্ঠার প্রায় পুরো অনেকখানি লিখে ফেলছেন। এত বড় করার প্রয়োজন নেই, মানে প্রশ্ন এত বড় করার দরকার নেই। 3 হলে যে আপনাকে অনেকখানি লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না। তাহলে অপ্রয়োজনীয়ভাবে প্রশ্ন বড় করা। তাহলে আরেকটা সমস্যা যদি বলি সেটা হচ্ছে প্রয়োজন ছাড়া আপনি প্রশ্নটাকে বড় করে ফেলা।
ঠিক আছে, প্রশ্ন প্রয়োজন ছাড়া বড় করার প্রয়োজন নেই। তাহলে এই তিনটা সমস্যা হচ্ছে বেসিক সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে WH কোয়েশ্চেন দিয়ে যে কোয়েশ্চেনগুলো জানতে চায় বা যেটা জানতে চায় সেটা ওই মুহূর্তে যাদের বেসিক খুব দুর্বল থাকে তারা ওই মুহূর্তে কিভাবে সেন্টেন্সটা সাজিয়ে লিখবেন সেই সম্বন্ধে প্রপার নলেজ না থাকা। দ্যাট মিনস সহজ ভাষায় যদি বলি, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনার দুর্বলতা থাকাটা। তাহলে চতুর্থ কারণটাই মূলত হচ্ছে সবচেয়ে বড় কারণ, যেটা আমি মনে করি যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনার দুর্বলতাটা আপনার একটা মানে এটা মূলত প্রধান সমস্যা বলবো, যে আপনি যখন থিমেটিক কোয়েশ্চেন আনসার করেন সেক্ষেত্রে এটা আপনাকে আটকাতে মানে এটা আপনাকে আটকানোর একটা বিরাট কারণ হতে পারে। কারণ আপনি আসলে কোন টেন্সটা ব্যবহার করবেন, কিভাবে সিনট্যাক্সটা বসাবেন, কোনটার পরে কোনটা আনবেন সেটাতে কনফিউজড হয়ে যান। তাহলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি দুর্বলতা থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু থিমেটিক কোয়েশ্চেন আনসার করা টাফ হবে। ঠিক বাংলাদেশ ব্যাংকের এডি বলেন বা অন্যান্য যে ব্যাংকের জবগুলোতে যে প্যাসেজে যে আনসারিং কোয়েশ্চেন থাকে সেখানেও কিন্তু আপনার সেই সমস্যাটা থাকতে পারে। অনেকে আছেন যে ম্যাথে খুব ভালো করছেন কিন্তু প্যাসেজে ভালো নাম্বার তুলতে পারতেছেন না বা ফোকাস রাইটিংয়ে ভালো মার্ক আসছে না। এর মূল কারণ হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং বা গ্রামারের দক্ষতা কম থাকাটা বা ওয়ার্ডস মিনিং যেগুলো সেগুলো প্রপার যে ব্যবহার সেটা না বোঝা। আচ্ছা, আমাদের থিমেটিক কোয়েশ্চেন আনসার করব, এটা আমাদের ব্যাংকের পরীক্ষারও হতে পারে যে প্রশ্ন আনসার করা, আর যদি বিসিএস এর ক্ষেত্রে বলি থিমেটিক কোয়েশ্চেন আনসার করা। কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি সেটা নিয়ে এখন কথা বলছি। আশা করি সবাই শুনতে পারছেন কথা ঠিকঠাক। আমি একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটা। আচ্ছা, ব্যাংক রিটেন বলুন বা বিসিএস এর যে প্রশ্ন প্যাসেজের থিমেটিক কোয়েশ্চেন বলুন, যেই কোয়েশ্চেনই হোক আপনার একটা অবশ্যই প্যাসেজ থাকবে। সেই প্যাসেজের আলোকে কিন্তু আপনাকে অ্যান্সার করতে হয়। আপনাকে অ্যান্সার করতে হলে প্রথম যে কাজটা করবেন, আপনি প্যাসেজটি পাওয়ার পর রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। দেখুন স্ক্রিনে অবশ্যই দেখা যাচ্ছে কি লিখেছি, রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। মানে প্রথমেই হচ্ছে আপনি প্রশ্নটা বারবার পড়বেন। ধরুন থিমেটিক কোয়েশ্চেন 10টি থাকে 3 নাম্বার করে, 10টি প্রশ্ন থাকে আমাদের ইংলিশে বিসিএস রিটেন সিলেবাসে। এর জন্য কত বরাদ্দ থাকে? 3 নম্বর বরাদ্দ থাকে, মানে 30 নম্বর, অনেক নাম্বার কিন্তু। ঠিক আছে, তো এই 30 নম্বরে যদি আপনি 26-27 আনসার করতে পারেন, তুলতে পারেন, তাহলে কিন্তু একটা ইউ ক্যান মেক এ বিগ ডিফারেন্স। আপনি একটা বিশাল একটা পার্থক্য গড়ে তুলতে পারবেন। কারণ এটাতেই সবাই মানে ম্যাক্সিমাম প্রার্থী দেখা যায় যে 12, 13 বা 15, 16 পাচ্ছে। মানে তার অর্ধেক নাম্বার কিন্তু থিমেটিক কোয়েশ্চেনে সাজিয়ে গুছিয়ে না লেখার কারণে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমি কখন সাজিয়ে লিখবো, কখনই হুবহু অ্যান্সার দেব বা ডু নট কপি দ্য সেন্টেন্স, আসলে এগুলো কি এটা নিয়েও আমি কথা বলছি। এর আগে প্রথমেই চলে যাচ্ছি যে এই কথাটাতেই, যে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। তাহলে আপনি যদি সামনে যদি আপনার ব্যাংকের পরীক্ষা থাকে, তারপর আমরা জানি যে এই মাসের শেষেই হচ্ছে লিখিত পরীক্ষার যেহেতু রুটিন দিয়ে দিছে, আপনি প্রশ্নটা পেলে আপনি আগে কোয়েশ্চেনগুলো পড়বেন 2-3 বার, বেশি সময় নেবেন না। 1 বার বা 3 বার প্রশ্নটা পড়লেন, এখানে কিন্তু বেশি সময় নেওয়া যাবে না। আমি বারবার বলছি থিমেটিক কোয়েশ্চেনে কোনো অবস্থাতে আপনি টাইম কিল করতে পারবেন না। কারণ আপনি 30 নম্বরের জন্য আপনি যদি সময় নষ্ট করেন তাহলে আপনার রচনাটা ছোট হয়ে যাবে। আপনি যে ট্রান্সলেশনে বেশি সময় দিতে পারবেন না। একটা কিন্তু আরেকটাকে কোনো না কোনোভাবেই ইম্প্যাক্ট তৈরি করে, মানে প্রভাব বিস্তার করে। যার কারণে দেখা গেছে যে আপনি আবেগে পড়ে গেলেন, প্যাসেজটা খুঁটিয়ে খুঁটিয়ে সব বোঝার চেষ্টা করতেছেন কিন্তু রচনাটাকে ছোট করে ফেলছেন। তাহলে সামগ্রিকভাবে যে 200 নাম্বার সেটাতে কিন্তু প্রভাব বিস্তার করবে। তাহলে আমরা প্রথমে যখন প্যাসেজ পাবো, প্রথম হচ্ছে আমাদের কাজ রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। আমরা প্রশ্নটা পড়ব, যে 10টি প্রশ্ন আছে সেই 10টি প্রশ্ন পড়ব এবং খুব দ্রুততর সময়ে শেষ করে ফেলবো প্রশ্নটি পড়ে।
তারপর দেখুন রিড দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড বাই দ্য কোয়েশ্চেন। আপনার যে কোনো প্রশ্ন পাওয়ার পর আপনি দেখবেন যে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, মানে কি বের করতে বলা হয়েছে। আপনাকে কি ডিফারেন্স বের করতে বলা হয়েছে, নাকি প্রশ্নে সিমিলারিটি বের করতে বলা হয়েছে, মানে কি ধরনের প্রশ্নে আপনাকে কি করতে বলা হয়েছে। ধরুন সাপোজ আপনাকে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্যাসেজ, ঠিক আছে, বলা হয়নি হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট, কিন্তু আপনি লিখে ফেললেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, তা আপনার সেটাও খেয়াল রাখতে হবে। বা প্যাসেজে বলা হলো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্যাসেজ, আপনি ভুলবশত লিখে ফেললেন যে মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ বা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ, তাহলে আপনি প্রাসঙ্গিকতাটা বোঝার চেষ্টা করবেন যে প্রশ্নে কি আমাকে অ্যান্সার করতে বলছে। তারপর দেখুন ইউজিং ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য প্যাসেজ, এটা নিয়ে আমি একটু কথা বলবো। এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি সাম্প্রতিক সময় কতগুলো রিটেনের খাতা দেখেছিলাম, তো সেই খাতার অভিজ্ঞতার আলোকে বলি। প্রশ্নটা প্যাসেজটা এসেছিল ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তো ক্লাইমেট চেঞ্জের একটা প্রশ্ন ছিল প্যাসেজের আলোকে বের করতে বলছিল যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ, বা বাংলাদেশে যে ক্লাইমেট চেঞ্জ হয়েছে সেই ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশের কি ক্ষতি হবে, ঠিক আছে। তো এটা যিনি প্রশ্নটা অ্যান্সার করেছেন তিনি প্যাসেজের আলোকে না লিখে উনি যে ক্লাইমেট চেঞ্জ রচনা পড়েছিলেন সেই আলোকে উনি অ্যান্সার করে দিয়েছেন। তাহলে কি এটা প্রশ্নটা হচ্ছে উত্তরটা সঠিক, কিন্তু প্যাসেজের আলোকে উত্তরটা মোটেও সঠিক নয়। তাহলে যিনি খাতা দেখেন তিনি কিন্তু প্যাসেজটা অবশ্যই একবার পড়বেন এবং প্রাসঙ্গিকতাটা উনি জানেন যে প্যাসেজে কি তথ্যটা দেয়া আছে। কারণ উনি আপনার একটা ভবিষ্যৎ নির্ধারণ করবেন, অবশ্যই উনি প্যাসেজটা খুব ভালোভাবে আগে পড়ে নেবে। তাহলে আপনি দেখুন একটা হচ্ছে জেনারেল আইডিয়া, আরেকটা হচ্ছে প্যাসেজ বেসড আইডিয়া। তাহলে আপনাকে অ্যান্সার অবশ্যই করতে হবে প্যাসেজ বেসড আইডিয়া থেকে, নট জেনারেল আইডিয়া। মানে আপনি একটা জিনিস সম্পর্কে সাধারণত যা জানেন তা আপনার প্যাসেজের সাথে গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে। ধরুন আপনার প্যাসেজের আলোকে কি বলা হয়েছে সেটা কিন্তু বলাই থাকে, তাহলে আপনার কনটেক্সটে যেই ইম্প্যাক্টগুলো বলা হয়েছে ক্লাইমেট চেঞ্জের হবে বা কনসিকুয়েন্স হবে, আপনি শুধু সেগুলোরই উল্লেখ করতে পারবেন। আপনি জেনারেল যে উল্লেখ যে 50 বছর পরে বাংলাদেশের সমুদ্রভাগ এত শতাংশ তলিয়ে যাবে, যেটা আমরা ক্লাইমেট চেঞ্জে পড়ে থাকি, ঠিক আছে, বা বাংলাদেশের এই অঞ্চলটা একদম শুকিয়ে যাবে, এই যে সাধারণ আপনার জেনারেল নলেজটা এই বিষয়টা সম্পর্কে সেখানে দিতে পারবেন না। সহজ ভাষায় যদি বলি যে আপনাকে অ্যান্সারটা করতে হবে প্যাসেজের আলোকে, প্যাসেজে যা দেয়া আছে তাই অ্যান্সার করতে হবে। তারপর দেখুন কি বলছে, ডু নট ইউজ এনি ইরিলিভেন্ট ওয়ার্ডস লাইনস নট নিডেড ফর আনসার। আচ্ছা, অপ্রাসঙ্গিক কোনো বাক্য লিখবেন না। ধরুন আপনাকে বলা হলো যে বাংলাদেশের হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ, এরকম একটা প্রশ্ন আসলো। তাহলে আপনি শুধু কনসিকুয়েন্স নিয়ে কথা বলেন, কিন্তু আপনি কনসিকুয়েন্স নিয়ে কথা না বলে আপনি বলতেছেন বাংলাদেশ ইজ এ এগ্রিকালচার কান্ট্রি বা বাংলাদেশ ইজ এ কান্ট্রি এফেক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ। এই কথাটা কিন্তু ওই মুহূর্তের প্রশ্নের জন্য প্রাসঙ্গিক না এবং আপনার সময়ও কিন্তু নষ্ট করতেছে। তাহলে আপনি সরাসরি যেহেতু বলছে যে ফলাফলগুলো বলার জন্য, আপনি সরাসরি ফলাফলগুলো অ্যান্সারে লিখে দিবেন। আপনাকে যদি বলা হয় কোনো জিনিসের যে এটার ভিতর পার্থক্য করুন, আপনি সরাসরি পার্থক্যে চলে যাবেন। আপনাকে যদি বলা হয় যে কোথায় এই জিনিসটি কোথায় সে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, হোয়ার ওয়াজ হি ব্রন, তো এই যে আপনাকে যেখানে বলা হয়েছে সেখানে আপনি নিশ্চয় বলবেন না যে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত জাতীয় কবি, তিনি চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছেন, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাকে জানতে চাইছে হোয়ার, মানে তার বার্থ প্লেস, আপনি সহজ ভাষায় তার বার্থ প্লেস অ্যান্সার করবেন। আমরা প্রায় খাতায় দেখি যে আপনাকে যেটা জানতে চেয়েছে সেটা তো অ্যান্সার দিচ্ছেনও, এবং অপ্রয়োজনীয়ভাবে যেটা আপনার প্রয়োজন নেই সেটা লেখেও অ্যান্সারটাকে বড় করছেন। এটা করলে কি হবে জানেন, আপনি রচনায় সময় পাবেন না। তারপর দেখুন প্র্যাকটিস মডেল কোয়েশ্চেন টু কম্প্রিহেন্ড মোর। বেশি বেশি যত প্র্যাকটিস করবেন আপনার চিন্তা তত বেশি প্রসারিত হবে, তত বেশি ওয়ার্ড জানতে পারবেন, তত বেশি নিজের ভুলগুলো ধরতে পারবেন এবং উপলব্ধি ক্ষমতা তত আপনার কি হবে,
বাড়বে। মানে একটা জিনিস কিভাবে গুছিয়ে লিখতে হয়, ওই মুহূর্তে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করতে হয়, সেটাও কিন্তু আপনি যত মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে তত সুবিধা দিবে। আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা, সেই ক্লাসগুলোতে অনেকগুলো ডেমো বা স্যাম্পল দেখাবো যে প্রশ্নগুলো আসলে কিভাবে অ্যান্সার করবেন। আবার আমরা দেখি যে অনেক সময় যে প্রশ্ন আসে, সেই প্রশ্ন আসার ক্ষেত্রে বিশেষ করে ব্যাংকের প্রশ্ন আসে, 5টা প্রশ্ন আসে। তো ওই মুহূর্তে আসলে প্রশ্নটা কিভাবে অ্যান্সার করব সেটা জানাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি পরীক্ষা দিবেন। বিগত যে ব্যাংকের প্রশ্নগুলো হয়েছে বা বিসিএস হয়েছে, এই প্রশ্ন থেকেও দিতে পারেন, বা আপনি মডেল কোয়েশ্চেন থেকে পরীক্ষা দিয়ে আপনার থেকে যে একটু ভালো ইংরেজি পারে বা বুঝে তার কাছে খাতাটা নিয়ে যাবেন। নিয়ে বলবেন যে কি কি সমস্যা আছে বা কোথায় ইমপ্রুভমেন্ট, কারণ আপনি যে কোথায় ভুল করেছেন সেটা আপনার চেয়ে যিনি ভালো একটু সে কিন্তু ধরতে পারে, অনেক সময় আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে নিজে প্র্যাকটিস করবেন। সেই খাতাটা আপনি সিনিয়র কোনো ভাইকে দেখাতে পারেন, বা আপনি অনলাইনেও পরীক্ষা দিতে পারেন, লাইভ এমসিকিউতেও পরীক্ষা দিতে পারেন। বিভিন্ন মাধ্যমে পরীক্ষা দিয়ে আপনি কিন্তু আপনার ভুলগুলো বের করতে পারেন। তো আমরা প্যাসেজ নিয়ে কথা বলবো। কথা বলার আগে একটু রচনা নিয়ে কথা বলি। যে আমরা যে সামনের যে লিখিত পরীক্ষা, বিশেষ লিখিত পরীক্ষা, এই মুহূর্তে এই মুহূর্তে আসলে আপনি কিভাবে ইংরেজিটা গুছাবেন, মানে ইংরেজি যখনই আপনি পড়তে যান আপনি ব্ল্যাঙ্ক হয়ে যান, পড়ার কিছু পান না, বা ইংরেজিতে আসলে ভালো নাম্বার কিভাবে তুলবেন, হাউ টু ক্যারি এ গুড মার্কস, দ্যাট ইজ দ্য মানে ক্রুশাল কোয়েশ্চেন। আমি বলবো যে ইংলিশে কিভাবে ভালো করবেন। দেখুন, আমরা আজকে 2-3 বছর যাবত যেই খাতাগুলো দেখছি, 36 থেকে তারপর 37-38-এর খাতাগুলো যে বিভিন্ন অনলাইনে বা অনেকের কাছ থেকে দেখছি, দুইটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। যারা বাংলাদেশ বিষয়াবলী এবং ইংলিশে 130-এর উপরে পাচ্ছেন, তারা একটা মোটামুটি ভালো একটা জব পেয়ে যাচ্ছেন, ভালো একটা ক্যাডার পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার একটা টার্গেট রাখা উচিত এই দুইটা সাবজেক্টে যেন খুব ভালো করতে পারেন। আর ম্যাথে ম্যাক্সিমামই বেশিরভাগ দেখা যাচ্ছে 35+ পাচ্ছে। আবার অনেকেই দেখা যাচ্ছে এখানে যে খুব ভালো করছে। তো যারা খুব ভালো করছে এই সংখ্যাটা কিন্তু খুব কম। মানে ম্যাথে 90+, 100 থেকে 90+ এই সংখ্যাটা কিন্তু, রেশিওটা কিন্তু খুব বেশি না। আর যারা 90 পাচ্ছে তারা কিন্তু ইংরেজিতেও ভালো করছে বা মোটামুটি করছে, বা অন্য সাবজেক্টগুলোতে অ্যাভারেজ, তাদের ক্যাডারটা চলে আসছে। তাহলে অ্যাভারেজ 30, মানে অ্যাভারেজ ম্যাথ ভীতির কারণে আমরা দেখি যে 35 থেকে 40-র ভিতরে রেশিওটা বেশি। তাহলে এই ধরনের প্রার্থীগুলো ম্যাথের বেশি থাকার কারণে অবশ্যই আপনাকে তাদেরকে হারানোর জন্য, আপনাকে 45-এ ক্যাডার পাওয়ার জন্য কি করতে হবে, বাংলায় একটু আপনার যে স্ট্র্যাটেজিটা সেটা বদলাতে হবে, ইংলিশে যে স্ট্র্যাটেজিটা সেটা বদলাতে হবে। সময় খুব বেশি নেই, 1 মাস আছে, 1 মাসের ভিতরে আপনি কিভাবে স্ট্র্যাটেজিটা বদলাবেন। দেখুন, আমি একজন পরামর্শক হিসেবে শুধু এটাই বলবো, এই মুহূর্তে আপনি যেটাতে শেষ মুহূর্তে জোর দিতে পারেন সেটা হচ্ছে ভোকাবুলারি। আর প্রতিদিন একটা করে মডেল কোয়েশ্চেন অ্যান্সার পরীক্ষা দিন। আরেকটা করবেন সেটা হচ্ছে রচনা, রচনা, রচনা। কোনো অবস্থাতেই রচনাতে আপনি গুরুত্ব হারাতে পারবেন না। মানে এটা এটা যদি আপনি লুজ করেন এটার সাথে কানেকশন, তাহলে মনে করবেন যে আপনি হিউজ একটা মার্ক হারাই ফেলতেছেন। কিভাবে হারাই ফেলতেছেন বলি। আমি 2টা খাতা দেখেছিলাম। একটা খাতা সে রচনা লিখেনি, খুব ভালো লিখেছে। তো সে খুব ভালো লিখেছে, সে পেয়েছিল 98 পেয়েছিল। আরেকটা খাতা দেখেছিলাম, সে পার্ট এ, মানে যেটাকে আমরা বলতেছি রিডিং কম্প্রিহেনশন, এই অংশটাতে মোটামুটি লিখেছে, অ্যাভারেজ লিখেছে, সবকিছু অ্যাভারেজ, কিন্তু সে রচনাটা খুব ভালো লিখেছে। সে 28-29 রচনাতে পেয়ে সে 120 পেয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখুন, সে কিন্তু পার্ট এতে খুব বেশি ভালো লিখেনি ওই ছেলেটির মতন, কিন্তু সে কিন্তু 120 তুলতে পেরেছে। আমি এইটা বলার কারণ হচ্ছে যে আপনি এই যে দুইটা বিষয় সেটাকে ব্যালেন্স করতে হবে। পার্ট এও যেমন গুরুত্বপূর্ণ, পার্ট বিও গুরুত্বপূর্ণ। পার্ট এতে আবেগ দিয়ে সময় নষ্ট করে পার্ট বি কে এফেক্টেড করা যাবে না। আপনাকে ভালো মার্ক তুলতে হলে, 130 বা 120 তুলতে হলে রচনাতে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
শেষ মুহূর্তের জন্য বলবো যে স্মার্ট বাংলাদেশ এটা খুব ভালো করে দেখে যাবেন। তারপর মেগা প্রজেক্ট, কারণ আমরা জানি যে কিছুদিন আগে মেট্রো রেল 2-2.5 মাস আগে মেট্রো রেলের উদ্বোধন হলো। তারপর রূপপুর পাওয়ার প্ল্যান্টও প্রায় ইমপ্লিমেন্টেশনের পথে চলে আসছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তাহলে আমরা দেখছি যে আমাদের যে মেগা প্রজেক্টগুলো, হ্যাঁ, ট্রান্স ইন্টু রিয়েলিটি, বাস্তবতায় চলে আসতেছে। তাহলে এটা কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, অবশ্যই এটাতে জোর দিবেন। আর হচ্ছে যে বিষয়টাতে জোর দিবেন, অবশ্যই মুক্তিযুদ্ধ, পরিবেশ, এগুলো থেকে কিন্তু কোনো অবস্থাতেই প্রশ্ন মিস হয় না। আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে ফিলিস্তিন ইস্যু সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু কখনোই দেখি না যে আন্তর্জাতিক বা কোনো ইস্যুতে আসে, কিন্তু হয়তো এবার আসতে পারে, কারণ এখনো কিন্তু যুদ্ধটা চলমান আছে। তাহলে ফিলিস্তিন ইস্যুটা না এসে হয়তো ঘুরিয়ে রিফিউজি ক্রাইসিসও আসতে পারে, তো সেটাও অবশ্যই দেখে যাবেন। বা মিডল ইস্ট প্রবলেম, এটাও থাকতে পারে। আমরা সাধারণত দেখি ইংরেজি রচনাগুলো 3টা আঙ্গিকে আসে, পরিবেশ থেকে আসে, সমসাময়িক থেকে আসে, মুক্তিযুদ্ধ থেকে আসে। তাহলে ভুলেও যেন এই কনসেপ্টগুলো আপনার হালকা না থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে, কোটেশন দিতে হবে, খুব সুন্দর করে বিস্তারিত অনেক লিখতে হবে, কারণ রচনা মানে হচ্ছে বিস্তারিত আলোচনা। এবার আসি মূল কথায় চলে যায় যে হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট যখন থাকবে, তখন কিভাবে একটা প্রশ্ন আনসার করব। দেখুন, হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউটের যদি সোজা সাপটা বাংলা বুঝি, সেটা হচ্ছে যে প্যাসেজটি কি সম্পর্কে। আমরা জানি প্যাসেজটি কি সম্পর্কে বলতে বুঝাইছে, ধরুন একটা প্যাসেজ দেখেছেন, সেই প্যাসেজটাতে কিন্তু কোথাও লেখা থাকে না দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে? তখন আপনি দেখবেন প্যাসেজটাতে একটা পরিসংখ্যান তুলে ধরছে, বা একটা রিপোর্ট তুলে ধরছে, বা একটা বিষয়ের উপর বারবার কথা বলছে। তাহলে তখনই আমরা সামগ্রিক একটা রিডিং দেওয়ার পর, স্কিমিং বা স্ক্যানিং করার পর বুঝতে পারি যে প্যাসেজটা অবশ্যই হয়তো পরিবেশ নিয়ে বা পরিবেশের খারাপ দিক নিয়ে আলোচনা করছে, কোনো দূষণ নিয়ে আলোচনা করছে, বা ধরুন মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্যাসেজ হলো, সেটা নিয়ে কথা বলছে। আমরা স্টিরিওটাইপ প্যাসেজ সাধারণত অ্যান্সার করে অভ্যস্ত, দ্যাটস ওয়াই দেখা গেছে যে প্রশ্নটা একটু ভিন্ন আঙ্গিক হলে আমাদের কাছে মনে হয় যে প্রশ্নটা কঠিন হয়েছে। তো স্টিরিওটাইপ যদি প্যাসেজ আসে, এটা সুবিধা বেশি, কারণ আপনি অ্যান্সার করতে ওয়ার্ড দ্রুত পেয়ে যাবেন, আপনার অ্যান্সার করতে সহজ হবে। আর ধরুন ডিজিটাল ডিটক্স, যেটা লাস্ট বিসিএসে এসেছিল, এটা আপনার কাছে টোটালি, মানে এই টপিকটা হয়তো আননোন ছিল, অনেকে হয়তো কখনো শুনেননি, কিন্তু খেয়াল করে দেখুন, আপনি যদি ধৈর্য সহকারে ফিনিশ লাইনে চলে আসতেন, আপনি অ্যান্সার করার পর কিন্তু বুঝতে পারছেন যে আপনি প্রথম প্যাসেজটা পাওয়ার পর যে ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, অ্যান্সার করার পরে কিন্তু সেটা ছিল। তাহলে প্যাসেজ পাওয়ার পর প্রথম হচ্ছে মেন্টালি, মানে নিজেকে বুস্ট আপ করতে হবে। প্যাসেজ যেমনই হোক, আপনাকে অ্যান্সার করে আসতে হবে, আপনার মাথায় সেটা বেঁধে নিতে হবে। আবার আসি হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট যদি আসে, কিভাবে অ্যান্সার করবেন। দেখুন, আমি এই যে কতগুলো দেখিয়েছি, কতগুলো ড্যামো দেখিয়েছি, ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে ড্যামো। খেয়াল করে দেখুন, প্যাসেজ যে কোনো বিষয় নিয়ে হতে পারে, পরিবেশ নিয়ে হতে পারে, মুক্তিযুদ্ধ নিয়ে হতে পারে, নারীর নির্যাতন নিয়ে হতে পারে, বা নারীর ক্ষমতায়ন নিয়ে হতে পারে, প্রকৃতি নিয়ে হতে পারে, কিছু কিছু সফট ইস্যু আছে সেগুলো নিয়ে হতে পারে, ধরুন লনলিনেস নিয়েও কিন্তু প্যাসেজ হতে পারে, আবার প্যাসেজ হতে পারে আপনার যুদ্ধ নিয়ে, ঠিক আছে। যেমন বার্ট্রান্ড রাসেলের আমরা একটা দেখেছিলাম যে যুদ্ধের প্রয়োজনীয়তা, একটা প্যাসেজ আছে, ঠিক আছে। আমি যখন পরবর্তীতে সামারাইজ করব তখন ওইটা দেখাবো। তো মূলত এগুলো বিভিন্ন ধরনের প্রবন্ধ থাকে বা আর্টিকেল থাকে, সেই আর্টিকেল থেকে তুলে নেওয়া হয়। আর আর্টিকেলে অবশ্যই যে কোনো একটা বিষয় নিয়ে থাকবে। তো তাহলে দেখুন, আপনি যখন একটা জাস্ট স্যাম্পল কিভাবে আনসার করা শিখবেন সেটা দেখাচ্ছি। ধরুন সাপোজ ডিডলারাইজেশন বা ইউনিভার্সাল পেনশন স্কিম, ঠিক আছে। তাহলে এগুলো একদম এখন খুব আলোচিত একটা বিষয়। বা ক্যাশলেস সোসাইটি, ঠিক আছে। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে পুরো ডিজিটাল সোসাইটি, যেখানে আপনি কাঁচা টাকার ব্যবহার করবেন না। আবার যদি বলি পেপারলেস, ঠিক আছে, পেপারলেস সোসাইটি মানে হচ্ছে যেই সোসাইটিতে বা যেই অ্যাটমসফিয়ারে আপনি সাদা যে কাগজের ব্যবহার সেটা করবেন না। মানে আপনি সব কিছু মোবাইলের মাধ্যমে করবেন, আপনি পড়াশোনা থেকে শুরু করে সব কিছু হবে
ডিজিটাল মাধ্যমে, যেটা আমরা বলছি যে স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ করার জন্য প্রয়োজন। তাহলে ধরুন যে কোনো একটা বিষয়, যে বিষয়টা নিয়ে থাকবে আপনি শূন্যস্থানে সেটা বসিয়ে দিলেন। তাহলে ধরুন আমরা লিখলাম দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ। তারপর ধরুন আবার যদি এটা ব্লু ইকোনমি হয়, তাহলে এটা অবশ্যই একটা পোটেনশিয়াল অ্যাসপেক্ট নিয়ে কথা বলবে, সম্ভাবনা নিয়ে কথা বলবে। আবার ক্লাইমেট চেঞ্জ যখন হবে, সেটা অবশ্যই নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলবে। আবার যদি টেরোরিজম হয়, তখনও দেখবেন সেটা নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলবে। আবার যদি ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি নিয়ে প্যাসেজটা হয়, এটা অবশ্যই তাহলে নেগেটিভ অ্যাসপেক্ট নিয়ে কথা বলবে। তাহলে একটা কমন আমরা একটা প্যাটার্ন ধরে নিতে পারি যে হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট বললেই আমরা বলতে পারি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি। ঠিক আছে। আবার যদি এটা ইয়ে নিয়ে হয়, ধরুন করোনা প্যান্ডেমিকের যে পরবর্তী সময়টা যে কিভাবে অর্থনীতি হয়েছে, তাহলে এটাও হতে পারে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট করোনা প্যান্ডেমিক্স বা পোস্ট করোনা প্যান্ডেমিক্স অ্যান্ড ইটস নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি। ঠিক আছে। আরও কিছু ডেমো দিয়েছি। আচ্ছা, হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউটের সাথে হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য প্যাসেজের সম্পর্কে দুইটা প্রায় কাছাকাছি জিনিস। যদি কোনো প্রশ্ন পান হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট না বলে যদি বলে হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ, তাহলে কি হবে, একই জিনিস, মানে একটু হচ্ছে পুরাতন মোড়কে নতুন একটা সাজ দিয়ে দেয়া যেমন আছে না, ঠিক তেমনই হচ্ছে বিষয়টা। ধরুন সাপোজ হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট মানে হচ্ছে প্যাসেজটি কি সম্পর্কে, আর ওটা হচ্ছে মূল ভাব। মানে দুইটা প্রায় কাছাকাছি জিনিসে। একটা হচ্ছে এই দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এইভাবে লিখবেন, আর যখন বলবেন যখন বলবো হোয়াট ইজ দ্য থিম, তখন আপনি অন্যভাবে ফ্রেজ ইউজ করে বা একটা নাউন ফ্রেজ ইউজ করে জেরান্ড ইউজ করে বলতে পারবেন। তারপর দেখুন আরও কতগুলো আমি ডেমো দিয়েছি, ডেমোগুলো একটু দেখাই যে আপনি কিভাবে হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট আসলে উত্তরটা 2 লাইনে বড় করবেন, 3 লাইনে আনবেন। যেমন ধরুন এখানে লিখলাম দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট নাউন ফ্রেজ, মানে নাউন ফ্রেজ মানে হচ্ছে যে কোনো একটা জিনিস এখানে বসাবেন যে বিষয়ে প্যাসেজটা থাকে। ধরুন প্যাসেজটা লেখা ছিল দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তাহলে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কিন্তু এখানে একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। তারপর দেখুন ইট ফোকাসেস অন সাম অবস্টেকল লিমিটেশন টু ডেভেলপমেন্ট as well as initiative that should be undertaken to overcome those obstacles. সহজ ভাষায় যদি বলি, যে কোনো প্যাসেজ আপনার একটা উদ্দেশ্য থাকে। এটা যদি প্যাসেজটি হয় কোনো খারাপ জিনিস নিয়ে যখন আলোচনা করা হয় যেটা সমাজের জন্য ক্ষতিকর, সেখানে অবশ্যই ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। যেমন ধরুন চাইল্ড লেবার, এটা একটা সামাজিক স্টিগমা বা আমরা বলতে পারি একটা সামাজিক ব্যাধি বা সমাজে যেটার এই চর্চাটা যেটা অস্বাভাবিক, যেটা থাকা উচিত না। তাহলে অবশ্যই দেখবেন এটা ফোকাস করবে যে এটার ক্ষতিকর দিকগুলো নিয়ে কথা। তাহলে আপনার আবার কিছু কিছু জিনিস আছে যেটা সমস্যাটা টেরোরিজম নিয়ে প্যাসেজটা, সেখানে কিছু আপনার জিনিসে হাইলাইট করবে। তাহলে আপনি অবশ্যই এ ধরনের যদি স্টিরিওটাইপ প্যাসেজগুলো থাকে, আপনি ইট ফোকাসেস লিখতে পারেন, ইট রিপ্রেজেন্টস লিখতে পারেন, বা ইট হাইলাইট শব্দটি আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। ঠিক তেমনই আরেকটা ডেমো দেখুন আমি কি বলছি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং স্কিল ফর সেলফ ডেভেলপমেন্ট। ইট শোজ, এটা দেখিয়েছে হাউ এ স্কিল ক্যান চেঞ্জ আওয়ার লাইফ। এটা দেখিয়েছে যে একটা স্কিল কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তাহলে নিশ্চয়ই মানুষের যে সুকুমার বৃত্তিগুলো কেন দরকার বা স্কিল কেন দরকার সেটা নিয়ে প্যাসেজটা আলোচনা করবে। এটা যদি আমরা 44-এর আলোকে অ্যান্সারটা করি তাহলে কিভাবে হবে দেখেন, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং ডিজিটাল ডিভাইসেস, ঠিক আছে, অ্যাজ এ লার্নিং প্ল্যাটফর্ম। আমি কিন্তু 44-এর আলোকে প্রশ্নটা বলছি। আমরা 44-এ যারা গতকাল ক্লাসে ছিলেন তারা হয়তো জানেন যে ডিজিটাল ডিভাইসকে নেগেটিভ হিসেবে না দেখে পজিটিভ অ্যাপ্রোচ হিসেবে ব্যবহার করাটাই ছিল এই 44-এর যে প্যাসেজটা, সেটার মেন থিম ছিল।
তো ইট শোজ ওইটা দেখিয়েছে যে একটা কতগুলো ডিজিটাল ডিভাইস এটা অবশ্যই কিভাবে আশীর্বাদ হতে পারে, ঠিক আছে, বা আপনার জীবনে কিভাবে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি ইট শোজ, এটা দেখিয়েছে, বা প্যাসেজ শোজ, প্যাসেজটা দেখাচ্ছে how the digital devices can change the learning atmosphere, ঠিক আছে, how the digital devices can change the লার্নিং অ্যাটমসফিয়ার। আমরা বলেছিলাম 44 প্রশ্নটাতে প্যাসেজে যে ডুওলিঙ্গো অ্যাপ বা এবং যে লার্নিং অ্যাপগুলো আছে সেগুলো কি করছে, আপনার এক ধরনের পরিবর্তন নিয়ে আসছে। ঠিক তেমনি যদি ইনফ্লেশন নিয়ে আসে, যদি ব্যাংকের পরীক্ষার কথা বলি বা ধরুন ক্যাশলেস সোসাইটি বলি, তাহলে এটাও আমরা বলতে পারি ইট শোজ হাউ এ ক্যাশলেস সোসাইটি ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, বা ক্যান চেঞ্জ দ্য ইকোনমি। তাহলে জাস্ট আপনি কি করবেন, এটা হচ্ছে এক ধরনের মানে আমি কি বলবো, আমরা যে সেন্টেন্স মেকিং শিখাই না, যে এটা দিয়ে একটা ব্যবহার করা, শিশুরা কিভাবে শিখে, অনুকরণ করে শিখে। তাহলে আপনি প্যাসেজগুলো, আপনি যতগুলো প্যাসেজ মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, এই যে ডেমোগুলো দেখিয়েছি জাস্ট সেগুলো সেই কনটেক্সটের আলোকে বসানোর চেষ্টা করবেন। তাহলে থিমেটিক কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে আপনি জাস্ট একটু ভেরিয়েশন আনার চেষ্টা করবেন। আপনি ধরেন একটা মডেল কোয়েশ্চেন আপনি করলেন ইট হাইলাইটস দিয়ে, পরের লাইনটা আরেকটা মডেল কোয়েশ্চেন আপনি দেখালেন ইট শোজ হাউ বা হোয়াট, হোয়াই, এই ধরনের বাক্য দিয়ে। তারপর দেখুন কি বলছে, ব্লু ইকোনমি, ঠিক আছে, ধরুন আমাদের প্যাসেজটা কি নিয়ে, ব্লু ইকোনমি নিয়ে, সমুদ্র অর্থনীতি। তো সমুদ্র অর্থনীতি নিয়ে যদি প্যাসেজটা থাকে অবশ্যই এটা প্রসপেক্ট মানে সম্ভাবনা নিয়ে কথা বলে। তাহলে আমরা দেখি কি লেখা আছে এখানে, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, অ্যান্ড ইট প্রসপেক্টস, এটার সম্ভাবনা সমূহ নিয়ে কথা বলেছে। তা বা আমরা এটাও বলতে পারি দ্য প্যাসেজ ডিলস with the most talked topic of recent times, that is blue economy, ঠিক আছে, and its prospect. It stresses on, এটা জোর দিয়েছে। সবসময় মনে রাখবেন প্রেপোজিশনের পরে আপনি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারবেন, এই যে আমরা ব্যবহার করেছি। তাহলে it stresses on using marine resources for ensuring sustainable development. তাহলে খেয়াল করে দেখুন এই অংশটিতে আমি কি করেছি, প্রেপোজিশনাল ফ্রেজ করেছি, আবার এই অংশটুকু অনের পরে আইএনজি ব্যবহার করেছি। তাহলে আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবো আমরা নিজেরা চেষ্টা করব। যারা বলেন যে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন না তাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে নকল করা। নকল করা বলতে অনুকরণ করা, ইমিটেট। ধরুন ল্যাঙ্গুয়েজ যতটা না হচ্ছে আমাদের একাডেমিক বিষয়, তার চেয়ে বেশি বড় বিষয় হচ্ছে এটার পরিচয় হচ্ছে ইট ইজ এ কি, এটা হচ্ছে শুধু ভাষা না, এটা একটা মানুষের একদম সরি স্কিল না, এটা একটা মানে ভাষাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ যে এটা যতটা না একাডেমিক পঠিত বিষয় তার চেয়ে বেশি এটা একটা ভাষা, আমি এটাই বোঝাতে চেয়েছি। তাহলে একটা যে ছোট শিশু যে গ্রামার জানে না, নাউন ফ্রেজ জানে না, সে কিভাবে ভাষাটা শিখছে, সে একটা প্রথম শব্দ শিখছে, সে তার মনের অজান্তে সাবকনসিয়াস সেই শব্দটা আবার অনুকরণ করছে করে করে এই ধরনের অনেক শব্দ বানাচ্ছে। তাহলে আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান আপনাকে মানে একটা ভাষা একটা সেন্টেন্স থেকে কয়েকটি সেন্টেন্স করা শিখতে হবে। যাদের এখনো অনেক সময় আছে, যারা প্রিলি প্রার্থী আরো ভালো করতে চান, তারা এরকম একটা বাক্য দিয়ে আরো 3-4টা বাক্য করুন, দেখবেন যে আপনার মানে সৃজনশীলতা কাজ করা শুরু করেছে। তাহলে আমরা যদি বলি ইট স্ট্রেসেস অনের জায়গায় আমরা যদি বলতে পারি ইট এমফাসাইজেস অন বা ইট ফোকাসেস অন, ঠিক আছে, ফোকাসেস অন ইউজিং মেরিন সোর্সের জায়গায় আপনি অন্য কিছু ব্যবহার করেন, ঠিক আছে। তাহলে যদি বলি এটা ক্যাশলেস সোসাইটি নিয়ে প্যাসেজটা, তাহলে কি হতে পারে দেখুন, ইট ফোকাসেস অন ইউজিং, ঠিক আছে, ক্যাশলেস সোসাইটি বলছে, তাহলে ইউজিং মানি মেটেরিয়ালস বা ইউজিং মানি ডিজিটাল মানি, ঠিক আছে, নট কাঁচা টাকার পয়সা হবে না, ইউজিং ডিজিটাল মানি ফর এনশিওরিং স্মার্ট সোসাইটি, ঠিক আছে। দেখুন এই বাক্যটার মতনই কিন্তু আমি একটা বাক্য করেছি।
তাহলে অনুকরণ করে আরেকটা অনুরূপ বাক্য তৈরি করতে হবে, তাহলে আমাদের এক ধরনের সৃজনশীলতা তৈরি হবে। তারপর দেখুন, এটা 40তম বিসিএসে এসেছে। হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কি নিয়েছিল? তাহলে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট চাইল্ড লেবার ইন বাংলাদেশ। এটা আমরা কিভাবে বুঝতে পারবো? দেখবেন যে এই বিষয়টা নিয়ে ঘুরে ফিরে কথা বলতেছে। যদি ক্লাইমেট চেঞ্জ হয়, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, ডুবে যাবে, এ ধরনের জিনিস আপনাকে বারবার বলছে, তাহলে আপনি বুঝতে পারছেন যে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা হচ্ছে। ঠিক তেমনি যখন চাইল্ড লেবার নিয়ে দেখবেন এখানে ফোকাস পয়েন্ট বা ফোকাল পয়েন্ট যেটা বলি শুধু চাইল্ড লেবারই থাকবে, তাহলে আমরা তখন বুঝে নেব যে এই বিষয়টি চাইল্ড লেবার নিয়ে। দেখুন এখানেও কিন্তু আমি হাইলাইটস কথাটা ব্যবহার করেছি, ভার্বটা ব্যবহার করেছি। দ্য গ্রুসাম অ্যাসপেক্ট অফ চাইল্ড লেবার, চাইল্ড লেবারের সবচেয়ে খারাপ দিক, ঠিক আছে, নিষ্ঠুরতম দিক তুলে ধরা হয়েছে। অ্যান্ড পয়েন্টস আউট দ্য ওয়েজ ফর স্টপিং ইট, এবং পয়েন্টস আউট মানে হচ্ছে তুলে ধরা যে উপায়গুলো, এটা বন্ধ করার উপায়গুলো কিন্তু প্যাসেজে দেয়া হয়েছে। তাহলে আমরা একটা শেষ করলাম, সেটা হচ্ছে হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট বললে কিভাবে অ্যান্সার করব। ক্লিয়ার? আচ্ছা, ডু নট কপি দ্য সেন্টেন্স নিয়ে কথা বলবো। এর আগে আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে। ঘোষণাটি হলো যে লাইভ এমসিকিউ অ্যাপেল ম্যানিয়া সিজন 3 এর পরীক্ষা শুরু হয়েছে। তাহলে সহজ ভাষায় যদি বলি, আপনাদের যে পরীক্ষা, এই পরীক্ষার সিজন 3 চলমান আছে। এক্সাম সেকশন থেকে নিয়মিত পরীক্ষা দিন, ফ্রি আইফোন ও আইপ্যাড জিতে নিন। 30 নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। লাইভ এমসিকিউ অ্যাপ থেকে বেশি বেশি পরীক্ষা দিন, নিজের প্রস্তুতিকে শানিত করুন, পাশাপাশি আইফোন ও আইপ্যাডের মতো আকর্ষণীয় পুরস্কার জিতুন। তাহলে ঘোষণাটার মূল মর্ম হচ্ছে যে আপনার পরীক্ষা 30 নভেম্বর পর্যন্ত আপনাদের এই অফারটা আছে, আপনি পরীক্ষা দিবেন এবং সেই পরীক্ষার সাথে আপনার কি সুযোগ তৈরি হবে? আইফোন এবং আইপ্যাড পাওয়ার সুযোগ তৈরি হবে। তাহলে আমি মনে করি এই সুযোগটি আপনাদের অবশ্যই কি করা উচিত? লুফে নেওয়া উচিত। ইংলিশে যদি বলি, ইট ইজ হাই টাইম ইউ গ্র্যাবড দিস অপরচুনিটি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন, আমরা যদি হোয়াট ইজ প্যাসেজ অ্যাবাউট বলে, তাহলে বাংলা করলে দাঁড়াচ্ছে যে প্যাসেজটি কি সম্পর্কে তা উত্তর করতে হবে। তাহলে আপনি যখন প্যাসেজটা পড়তে থাকবেন তখনই বুঝে যাবেন কি সম্পর্কে উত্তর করতে বলা হয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন রিলেটেড উইথ ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? পার্থক্য। বলছে যে পার্থক্য সম্পর্কিত যদি প্রশ্ন আসে তাহলে আপনি কিভাবে আনসার করবেন। আচ্ছা, আমরা ছোটবেলা বলতে নবম দশম শ্রেণী যখন আমরা পরীক্ষা দিয়েছি, তখন আমরা কি করতাম? প্রশ্ন অ্যান্সার করতাম। ঠিক আছে? অনেকে পার্থক্য অনেকভাবে অ্যান্সার করে থাকেন। তাহলে পার্থক্য আসলে আমি মনে করি সবচেয়ে ভালো যে দিকটা পার্থক্য অ্যান্সার করার ক্ষেত্রে, সেটা হলো আপনার যে আপনি যখন পার্থক্যটি ছক আকারে দিবেন। দেখুন আমি কিন্তু এখানে লিখেছি ইউজিং বক্স টু শো দ্য ডিফারেন্স। সহজ ভাষায় যদি কোনো থিমেটিক কোয়েশ্চেন আসে, যদি বলে যে পার্থক্য দেখানোর জন্য আপনি এইভাবে ছক এঁকে দিবেন। এটা 37তম বিসিএস এই প্রশ্নটি এসেছিল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাইড অ্যান্ড স্কিন। 37তম রিটেন এই প্রশ্নটি এসেছে। তো অনেকে হয়তো এভাবেই দিয়েছেন, হাইড ইজ দ্য ট্রেড ওয়ার্ড ফর দ্য স্কিনস অফ লার্জার অ্যানিমেল, হোয়ারেস স্কিন ইজ দ্য ট্রেড ওয়ার্ড ফর দ্য স্কিন অফ স্মলার অ্যানিমেলস। মানে হোয়ারেস দিয়ে করেছেন বা হোয়াইল দিয়ে করেছেন, বা করেছেন প্রথমে স্কিনের হাইডের সংজ্ঞাটা লিখেছেন, তারপর স্কিনটা লিখেছেন। সাধারণত এইভাবেও পার্থক্য দেয়া যায়, মানে অন্যদিকে প্রথমে এটার সংজ্ঞা দিয়েছেন, তারপর বলেছেন অন্যদিকে। কিন্তু আমি মনে করি যখনই কোনো পার্থক্য বের করতে বলবে, অবশ্যই বক্স ব্যবহার করে পার্থক্যটি দেখাবেন, তাহলে সেটা পরীক্ষকের চোখে পড়ে। আচ্ছা, এটার একটু সংজ্ঞাটা বলে দিচ্ছি যে কি বলছে, যে হাইড আর স্কিনের ভিতর তফাৎ কি। দেখুন, হাইড হচ্ছে এক ধরনের চামড়া, ঠিক আছে, যেটা সাধারণত বড় যে প্রাণীগুলো সেগুলোর হয়ে থাকে, মানে যেগুলোর চামড়ার পুরুত্ব বেশি। সহজ ভাষায় যদি বলি, গরু মহিষের চামড়াকে বলা হচ্ছে হাইড, আর স্কিন বলতে বোঝাচ্ছে ছোট ছোট প্রাণীর চামড়াগুলো। তাহলে হতে পারে মাছ, হতে পারে শুকুর, হতে পারে বা ধরুন
আরো ইও হতে পারে, ঠিক আছে, গোট বা ছাগলও হতে পারে। তাহলে যাদের চামড়াটা পাতলা তুলনামূলক সেগুলো হচ্ছে স্কিন, আর যেটার পুরুত্ব বেশি সেটা হচ্ছে হাইট। তাহলে ধরুন আরেকটা উদাহরণ যদি বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, ধরুন ব্যাংকের পরীক্ষাও আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেভেলপড কান্ট্রিজ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপ কান্ট্রিজ এবং ডেভেলপিং কান্ট্রিজ ভিতরে তফাৎ। তাহলে আপনি এই পাশে হাইটের জায়গায় লিখলেন ডেভেলপড কান্ট্রিজ, আর এই পাশে লিখলেন ডেভেলপিং কান্ট্রিজ। আমি একটু উদাহরণটা স্যাম্পল আকারে দেখাচ্ছি। ডেভেলপড কান্ট্রিজ, আর এদিকে হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ। আমরা সবাই জানি উন্নত দেশ মানে হচ্ছে যে দেশের কি গড় আয়ু বেশি থাকে, যে দেশের পার ক্যাপিটা ইনকাম বেশি থাকে, এবং বিভিন্ন সূচকে যে দেশের অবস্থানটা ভালো থাকে। তাহলে আমরা বলতে পারি ধনী দেশগুলোই সাধারণত উন্নত দেশ, আর ডেভেলপিং কান্ট্রিজ হচ্ছে যেই দেশের বিভিন্ন সূচকগুলো, ইন্ডেক্স যেটাকে বলি, সেটা হচ্ছে তুলনামূলক মাঝারি মানের থাকে। তাহলে আপনি এটা এভাবে লিখতে পারেন, ডেভেলপ কান্ট্রিজ আর সরি developed countries are those sorry developed countries are those, ঠিক আছে, those who are more rich, having the good indicator of wealth, তারপর হচ্ছে আপনার গড় আয়ু বলতে পারি, তারপর হচ্ছে ইকোনমিক সিচুয়েশন বা কন্ডিশন। তাহলে হচ্ছে উন্নত দেশ হচ্ছে সেই সমস্ত দেশ যাদের হচ্ছে গড় আয়ু, তারপর হচ্ছে অর্থনৈতিক অবস্থা এবং আরও যে সূচকগুলো সেগুলো ভালো। আর ডেভেলপিং কান্ট্রিজ হচ্ছে এমন একটা দেশ যারা কি করছে, উন্নতি করার চেষ্টা করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আপনার যে কোনো প্রকার পার্থক্য আসলে ছক আকারে দিবেন। তারপর দেখুন অ্যান্সারিং কোয়েশ্চেন ইউজিং সিঙ্গেল লাইন ফর কমপ্লিশন বা কমপ্লিটিং। অনেকের একটাই সমস্যা, মানে মাথায় গেঁথে যায় যে এটা তো 3 নাম্বার, তাহলে আমি যদি এক লাইনে অ্যান্সার করি সেক্ষেত্রে কি আমি মার্ক বেশি পাবো কিনা, কারণ এক লাইনের অ্যান্সার। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে টু রিলিভেন্ট বলতে একটা শব্দ আছে রিটেনে, যে প্রাসঙ্গিকতা। তো আপনাকে বলছে যে কোথায় জন্মগ্রহণ করেছে, তা সেক্ষেত্রে আপনি যদি অন্য কথা লিখেন আপনার লেখাটা তার সৌন্দর্য হারাবে, মাধুর্য হারাবে। সেক্ষেত্রে একটাই কথা, যে যদি এক লাইনের উত্তর চাই আপনি অ্যান্সারও এক লাইনের দিবেন, এবং সেজন্যই আপনি 3 মার্ক পাবেন। যেমন ধরুন বাংলা একটা প্রশ্ন বলি, যেমন আমাদের সাহিত্যের ক্ষেত্রে এসে থাকে যে কাজী নজরুল ইসলামের 3টি কাব্যগ্রন্থের নাম লিখুন, বা 3টি গ্রন্থের নাম লিখুন, বা 3টি উপন্যাসের নাম লিখুন। আপনি কিন্তু চাইলেও 4টি উপন্যাসের নাম লিখতে পারবেন না, 3টি বলছে মানে 3টি অ্যান্সার করবেন। বা আপনাকে যদি প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় কবি কে, হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, তো সেইখানে কি আপনি চাইলে লাইনটা বড় করতে পারবেন? কোনোভাবেই পারবেন না। তাহলে এটার কথা হচ্ছে অনলি মেনশন দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য প্যাসেজ, নো নিড টু ইলাবোরেট। ইলাবোরেট মানে হচ্ছে বড় করার প্রয়োজন নেই, প্রশ্নে যে সঠিক অ্যান্সারটা আছে সেটাই দিন, এবং ইউজিং সিঙ্গেল সেন্টেন্স, এক লাইনে দিন যদি এক লাইনের প্রশ্ন চায়। ঠিক আছে, যেমন ধরুন স্যাম্পল দেখাচ্ছি, 35তম বিসিএস এর একটা প্যাসেজ থেকে স্যাম্পল তুলেছি। কি বলছে দেখেন, 50 countries in the world at present have satellites of their own. বলছে 50টি দেশের তার নিজস্ব স্যাটেলাইট রয়েছে। ইন্ডিয়া and পাকিস্তান দ্য অনলি কান্ট্রিজ ইন দ্য সাবকন্টিনেন্টস উইথ স্যাটেলাইটস। বলছে ইন্ডিয়া এবং পাকিস্তানই শুধুমাত্র দেশ যে উপমহাদেশে তার নিজস্ব স্যাটেলাইট রয়েছে। তখন 35তম বিসিএস এর সময় স্যাটেলাইটের কাজ চলমান ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো দেখা হয়তো এমনও হতে পারে এবার কোনো মেগা প্রজেক্ট নিয়ে হয়ে যেতে পারে, কোনো প্যাসেজ আসতে পারে, দ্যাটস ওয়াই যদি নাও আসে রচনা বা কোথাও না কোথাও থাকবে। তাই মেগা প্রজেক্টগুলো অবশ্যই আপনার ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা,
তো আমরা এখানে দুইটা তথ্য পেয়েছি। দেখুন দুইটা তথ্যের আলোকে প্রশ্নটা কি বের করতে বলছে। হুইচ অফ দ্য সার্ক কান্ট্রিজ ডাজ নট হ্যাভ স্যাটেলাইট, বলছে কোন কোন সার্ক দেশের স্যাটেলাইট নেই, তখন কিন্তু ওই প্রশ্নটা এসেছিল। তাহলে আমরা জানি শুধু দুইটা দেশের আছে, তাহলে আমরা কি বলতে পারি দুইটা দেশ বাদে অন্য যে সার্ক দেশগুলো তাদের স্যাটেলাইট নেই। ইংলিশে করলে কি দাঁড়াচ্ছে দেখুন, এক লাইনে কিন্তু উত্তর দাঁড়াচ্ছে except India and Pakistan, no other SAARC countries have satellites. কোনো সার্ক কান্ট্রির কি নেই, স্যাটেলাইট নেই। তাহলে এক লাইনের যদি উত্তর চায় আপনাকে এক লাইনের উত্তরই বলতে হবে। পরের অ্যান্সারটা দেখুন, সেটাও 35তম বিসিএস থেকে এসেছে। নেম অফ দ্য প্রপোজড সাইট অফ অপারেশন ফর স্যাটেলাইট, বলছে যে প্রস্তাবিত সাইটগুলো, স্থানগুলো, সাইট মানে এখানে স্থানগুলো স্যাটেলাইট পরিচালনার জন্য প্রস্তাবিত যে দুইটা কেন্দ্র, সেই দুইটা কেন্দ্রর নাম বলতে বলছে। তাহলে আপনি চাইলেও তিনটা কেন্দ্রের নাম বলতে পারবেন না, আপনি চাইলেও বলতে পারবেন না যে অনেকগুলো দুই তিনটা কেন্দ্র আছে বা স্যাটেলাইট ইজ এ ব্লেসিংস, এই ধরনের কোনো কিছু বলতে পারবেন না, জাস্ট দুইটা সাইটের নাম আপনি উল্লেখ করবেন। তাহলে দেখুন এখানে কি বলছে, বেতবুনিয়া অফ চিটাগং অ্যান্ড BTCL Staff College in Gazipur are the two proposed site of operation for the satellite. তাহলে আমরা কোথায় জানলাম যে চট্টগ্রামের বেতবুনিয়াতে একটা এবং গাজীপুরের BTCL স্টাফ কলেজে একটা, এটার কি হবে, অপারেশনের জন্য মানে দুইটা কেন্দ্র থাকে। তাহলে এই ধরনের অ্যান্সার ও হ্যাজ ডান দিস ওয়ার্ক, যদি সে কে কাজটা করেছে, ওয়ার ইট হ্যাপেন্স, কোথায় হয়েছে, মানে একদম স্পেসিফিক যদি আনসার চায় শুধু সেক্ষেত্রে আপনি স্পেসিফিক উত্তরটাই দিবেন। ধরুন যদি জানতে চাইলো যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট জিডিপি অফ বাংলাদেশ, তো সেক্ষেত্রে আপনার কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করতে পারবেন না, যত জিডিপি জানতে চাইছে অ্যান্সারটা ততই দিবেন, এবং সেটার জন্যই কিন্তু 3 মার্ক। এখানে দেখুন এটা যদি আপনি লিখেন স্যার আপনাকে 3 মার্ক দিতে বাধ্য, কারণ এখানে কোনো আপনার সৃজনশীলতা দেখাতে গেলে আরও আপনার লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বলে না প্রাঞ্জলতা হারাবে, বঙ্কিমের আমরা কথা শুনেছিলাম, এরকম হবে অবস্থা। আচ্ছা, অ্যান্সারিং কোয়েশ্চেন প্রেজেন্টিং নন ফাইনাইট ভার্ব, আপনি যখন কোনো জিনিস অ্যান্সার করবেন তখন নন ফাইনাইট ভার্বকে সবসময় ইউজ করবেন। আর যদি নন ফাইনাইট ভার্ব ইউজ না করেন কোনো সমস্যা হবে কিনা, বা ধরুন আপনি খুব বেশি এটা ভালো পারছেন না, সেক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজিটা কি হবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, থিমেটিক কোয়েশ্চেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমরা এখন যাব যে জিনিস, আমরা যখন আপনাদেরকে কোনো সাজেশন ফলো করতে বলি বা দিক নির্দেশনা দেই, এর মানে এই না যে আপনি শুধু এই জিনিসগুলোতেই পড়ে থাকবেন বা এই জিনিসগুলো মানে শুধু ধরে নেবেন যে অমোঘ সত্য, মানে একদম সত্য। মানে এটা বলার কারণ হচ্ছে দিক নির্দেশনা মানে হচ্ছে আপনি যেই পথে আগাচ্ছেন সেই পথটা আপনি কিছু দেখতে পাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন না, জাস্ট আপনাকে পথটা তৈরি করে দেয়া, হাঁটতে কিন্তু আপনাকে হবে। ঠিক তেমনি থিমেটিক কোয়েশ্চেনে আমি জাস্ট আপনাকে স্যাম্পল দিতে পারবো, বলতে পারবো, কিন্তু আপনার কিন্তু ওই মুহূর্তে যখন মডেল কোয়েশ্চেন আনসার করবেন আপনার মাথা খাটাতে হবে, মানে বিনিয়োগ আপনার মাথার, আর পরামর্শ পথ তৈরি করা দেওয়ার কাজটা কিন্তু আমাদের। তো এটা বলার কারণ হচ্ছে যে আমরা যেইভাবে দেখিয়েছি, প্রশ্ন আপনি একটা পেলেন, হ্যাঁ, এখানে যে সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এমন না, তবে অধিকাংশ অ্যাপ্লাই করতে পারবেন বা 50%ও অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বিষয়টা কি, আপেক্ষিক, কিন্তু আপনাকে একটা ফরম্যাট অনুসরণ করতে হলে ম্যাক্সিমাম এইভাবেই এগিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু এই ধরনের যে আমরা যে দিক নির্দেশনামূলক ক্লাসগুলোর কথা বলি বা টেকনিক অফ আনসারিং কোয়েশ্চেনের কথাগুলো বলি, মানে আপনার পথ তৈরি করে দেয়। কিন্তু পরীক্ষার হলে ওই মুহূর্তে কিন্তু আপনাকে আপনার মতোই সাজানোটা শিখতে হবে, সেটাই বলতে চেয়েছি।
আচ্ছা, নন ফাইনাইট ভার্ব যদি ব্যবহার না করি, একজন আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডাম আমি নন ফাইনাইটটা বুঝি কিন্তু ওই মুহূর্তে ব্যবহার করতে পারি না, বা আমি যদি ওইভাবে অ্যান্সারটা না করি সেক্ষেত্রে আমার কি নাম্বার কম পাবো কিনা। দেখুন, এটা কোথাও লেখা নেই যে ওইভাবে আনসার না করলে নাম্বার কম দিবে, এটা স্যারের উপর নির্ভর করছে। তবে এইভাবে আনসার করলে একটু মার্ক বেশি পাবেন সেটা বলতে পারি, কিন্তু এইভাবে আনসার না করলে ওইভাবে যে আনসার করলে কম পাবেন সেটা তো আমরা বলতে পারি না, কারণ আমরা খাতা দেখব না। কিন্তু আপনি যদি নন ফাইনাইট ভার্ব মানে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ ব্যবহার না করেও যদি অ্যান্সার করেন, কিন্তু আপনার লেখাটার যদি মূল ভাব সঠিক থাকে, উত্তর যদি সঠিক থাকে, সেক্ষেত্রে আপনি নাম্বার পাবেন যদি আপনার গ্রামাটিক্যালি কারেক্ট থাকে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নেই। আরেকটা বিষয় হচ্ছে ডো নট কপি দ্য সেন্টেন্স, মানে আমরা যে কথাটা বলি কেন বলি, এখন এটার উদাহরণটা দেখাবো। আচ্ছা, আমরা একটা কিভাবে কখন নন ফাইনাইটের বা আপনি পরীক্ষার হলে এইগুলার ব্যবহার করে অ্যান্সার করবেন, সেক্ষেত্রে আমি বলছি যদি কোনো প্রশ্নে কারণ জানতে চায়, অনেকগুলো কারণ জানতে চায়, ঠিক আছে, অনেকগুলো কারণ জানতে চায়, ফলাফল জানতে চায়, তারপর যদি ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরতে বলে, সমস্যা তুলে ধরতে বলে, সমস্যাগুলো তুলে ধরতে বলে, ঠিক আছে, সমস্যা তুলে ধরতে বলে, উপকারী দিক তুলে ধরতে বলে, ঠিক আছে, সমাধান, সমাধান বলে যে হোয়াট আর দ্য সলিউশন অফ দিস প্রবলেম, ঠিক আছে, প্রশ্নটা যদি এমন থাকে, ঠিক আছে, সমাধান দেখাতে বলে, তাহলে আপনি নন ফাইনাইট ব্যবহার করতে পারবেন, মানে টু প্লাস ভার্ব ব্যবহার করে করতে পারবেন, বা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে করতে পারবেন, বা নাউন ফ্রেজ ব্যবহার করে করতে পারবেন। সাধারণত এই ধরনের প্রশ্ন থাকলেই আপনি কি করতে পারবেন, নন ফাইনাইট ব্যবহার করতে পারবেন। ধরুন যেমন প্রশ্ন আসলো, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, বা যদি বলল যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ব্লু ইকোনমি, ঠিক আছে, আবার যদি বলা হয় যে হোয়াট আর দ্য সলিউশন অফ দিস প্রবলেম, ঠিক আছে, বা পয়েন্টস আউট দ্য প্রবলেমস ডান বাই দিস, মানে এইটার কারণে কি কি সমস্যাগুলো হয়েছে সেটা তুলে ধরুন। এই ধরনের প্রশ্ন থাকলে সাধারণত আপনি এই নন ফাইনাইট ব্যবহার করবেন। আর কেউ যদি না পারেন সেক্ষেত্রে আপনি আপনার প্রচলিত মতো লিখতে পারবেন, মানে সেন্টেন্স আকারেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আসুন আমরা একটু প্যাসেজটা পড়ি, তারপর আমরা দেখব কিভাবে নন ফাইনাইটের ব্যবহারটাই প্যাসেজটার আলোক থেকে করেছি। উমেন্স আর দ্য ওর্স্ট সাফারার অফ আওয়ার মেল ডমিনেটেড সোসাইটি, আমাদের যে সমাজটা আছে, ঠিক আছে, বাংলা করছি, উমেন্স মানে নারীরা হচ্ছে আমাদের পুরুষ শাসিত সমাজে সবচেয়ে বেশি ভুক্তভোগী। সাফারার্স মানে হচ্ছে ভুক্তভোগী। টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ উমেন ইন আওয়ার কান্ট্রি, নারীদের অবস্থা উন্নতির জন্য ইকুয়াল রাইটস অফ উমেন শুড বি এনশিওর্ড, নারীর সমতায়ন, যে নারী পুরুষের সমতা যে সেটা নিশ্চিত করতে হবে। দেখুন বাক্যটা কিন্তু পেসিভ হয়েছে, নিশ্চিত করতে হবে, তাহলে কেউ করবে, কেটা কি করবে, সরকার করবে, জনগণ করবে, সমাজ করবে। তারপর দেখুন কি বলছে, উমেন শুড বি এনকারেজ টু বি এডুকেটেড, নারীদেরকে শিক্ষিত হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। আমি কিন্তু একেবারে অনুবাদটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, উমেন শুড বি এনকারেজ টু বি এডুকেটেড, নারীদেরকে শিক্ষিত হতে অনুপ্রাণিত করতে হবে বা উৎসাহিত করতে হবে। গভর্নমেন্ট শুড ইন্ট্রোডিউস এ স্ট্রিক্ট ল টু প্রিভেন্ট দ্য রেপ্রেশন অফ উমেন, ঠিক আছে, রিপ্রেস থেকে এসেছে। দেখুন সরকারকে কি করতে হবে, কঠোর আইন চালু করতে হবে নারীদের নির্যাতন বন্ধের জন্য। তাহলে নারী নির্যাতন দমনের জন্য সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে, মানে আইন চালু করতে হবে।
তাহলে দেখুন প্রশ্নটা কি এসেছে। এটা একটা আমি প্রিন্সেস থেকে নিয়েছি। হোয়াট শুড বি ডান টু ইমপ্রুভ দ্য উমেন্স কন্ডিশন ইন আওয়ার কান্ট্রি। এটা কিন্তু প্যাসেজ থেকে নিয়েছি। তাহলে এটার উত্তরটা আমি দুইভাবে দিয়েছি, খেয়াল করে দেখুন। দ্য ফলোইং স্টেপ শুড বি ডান টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি। যারা আমার সাথে লাইভে আছেন তারা দেখুন, আপনারা কিন্তু অ্যান্সারটা খুঁজে পেয়েছেন। এই যে কি করতে হবে, হোয়াট শুড বি, তাহলে যেই দিকে শুড বি আছে আমরা ধরে নিব যে এইগুলো হচ্ছে অ্যান্সার। এই যে এখানে 3টা শুড বি আছে, তাহলে অবশ্যই কি এইগুলো হচ্ছে অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখুন, আমি আজকে দেখাবো কিভাবে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করব। তাহলে ইকুয়াল রাইটস ওমেন শুড বি এনশিওর, ঠিক আছে। এখানে মূল ভার্ব হচ্ছে এনশিওর, নিশ্চিত করতে হবে, নিশ্চিত করা, এনশিওর। তাহলে আমি এটাকে দুইভাবে লিখতে পারি, টু এনশিওর, এভাবে লিখতে পারি এনশিওরিং। এখন প্রশ্ন হলো এনশিওরিংটা কি করতে হবে? নারী নির্যাতন দমনের জন্য, নারীদের অবস্থা পরিবর্তনের জন্য এনশিওরটা কি করতে হবে? এখানে কিন্তু বলছে কি এনশিওর করতে, সমতা, ইকুয়াল রাইটস অফ উমেন। তাহলে টু এনশিওর ইকুয়াল রাইটস, যেটাকে আমরা ন্যায্যতা বলতে পারি। আসলে এখানে ইকুয়াল রাইটস হচ্ছে মনে হয় যে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ন্যায্যতাটা মানে তার যা ন্যায্য পাওনা সেটাই করা উচিত। কারণ সাইকোলজিক্যালি, বায়োলজিক্যালি, ফিজিক্যালি এবং অনেক সামাজিকভাবে আমরা নারী এবং পুরুষরা কিন্তু ভিন্ন থাকি। তাহলে অবশ্যই ন্যায্যটা, যার যেটা পাওনা তাকে সেটা দেওয়া উচিত। তাহলে টু এনশিওর ইকুয়াল রাইটস। তাহলে খেয়াল করে দেখুন, আমি মূল ভার্বটা এখান থেকে নিয়েছি। আবার দেখুন আরেকটা জিনিস, এনকারেজ একটা শব্দ পেয়েছি এখানে। তাহলে আমি যদি এটাকে ইউজ করি, ব্যবহার করি, কি করতে পারি, টু এনকারেজ। বলছে না ডু নট কপি দ্য সেন্টেন্স। তাহলে আপনি যদি সেন্টেন্স কপি করেন কিভাবে লিখতেন জানেন অ্যান্সারটা, উমেন শুড বি এনকারেজ টু বি এডুকেটেড। এটাই হচ্ছে কপি দ্য সেন্টেন্স। তাহলে এটা করা যাবে না, দ্যাট মিনস কি এটা আমি লিখতে পারবো না। তাহলে আমি একটু ঘুরিয়ে লিখতে হবে। ঘুরিয়ে লিখলে আমরা কি করব দেখুন, শুড বি এনকারেজ কথাটা আছে, তাহলে আমি বুঝে নিচ্ছি এনকারেজ হচ্ছে এখানে মূল ট্রানজিশন পয়েন্ট, যেটা নিয়ে আমাকে খাতায় লিখতে হবে। তাহলে এনকারেজটা আমি নন ফাইনাইট বানাই দিলাম কিভাবে, টু এনকারেজ বা এনকারেজিং। এখন এনকারেজ তাদেরকে কি জন্য করতে হবে, উৎসাহটা কেন করতে হবে, পড়াশোনার জন্য। কাদের পড়াশোনা, নারীদের পড়াশোনা। তাহলে কি বলতে পারি, টু এনকারেজ ফিমেল এডুকেশন, টু এনকারেজ ফিমেল এডুকেশন। আচ্ছা, আরেকটা দেখুন, একটা গুরুত্বপূর্ণ ভার্বের কথা বলছে, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস, চালু করা, ঠিক আছে, প্রবর্তন করা। কি প্রবর্তন করতে, স্ট্রিক্ট ল। তাহলে আমরা কি করতে পারি, টু ইন্ট্রোডিউস এ স্ট্রিক্ট ল বা ইন্ট্রোডিউসিং এ স্ট্রিক্ট ল। এটাই কিন্তু বলতেছে যে ডু নট কপি দ্য সেন্টেন্স। তাহলে খেয়াল করে দেখুন, আমি কিন্তু প্যাসেজের আলোকে 3টা পয়েন্ট লিখেছি, কিন্তু কোথাও হুবহু কপি করিনি। মানে হুবহু যা আছে তা লিখতে পারবেন না, কিন্তু এর মানে এই না যে প্যাসেজ থেকে কিছু নিতে পারবেন না। অবশ্যই প্যাসেজের আলোকে লিখবেন, প্রাসঙ্গিক লিখবেন, নিজের ভাষায় লিখবেন, কিন্তু মূল কথা, মূল ভাব, মূল সুর একই হবে, ঠিক আছে। ওই লাইনগুলো আমি লিখেছি। তাহলে আমরা আরেকবার একটু রিডিং পড়ে নেই, দেখি। দ্য ফলোইং স্টেপ শুড বি ডান টু ইমপ্রুভ দ্য ওমেন্স কন্ডিশন ইন আওয়ার কান্ট্রি। নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে হবে নারীদের অবস্থা পরিবর্তনের জন্য। সেটা কি দেখুন, টু এনশিওর ইকুয়াল রাইটস অফ ওমেন, টু এনশিওর ফিমেল এডুকেশন, টু ইন্ট্রোডিউস এ স্ট্রিক্ট ল অ্যান্ড ইমপ্লিমেন্ট দিস ল। তাহলে আমি কি করিনি, কপি করিনি। তারপর দেখুন আরেকটা কি বলছে, ইউ ক্যান অলসো রাইট ইন দিস ওয়ে। আচ্ছা, যে নন ফাইনাইট ব্যবহার করতে পারেন না, তো তার কি করা উচিত? আমরা কিন্তু কপি করব না, ঠিক আছে। আমরা জাস্ট মূল কথাটা এখান থেকে নিয়ে নেব। যেমন ওমেন শুড বি, ইকুয়াল রাইটস শুড বি এনশিওরড, ঠিক আছে। আমরা কিন্তু বই প্যাসেজটাই লিখছি, কিন্তু আমরা কিন্তু হুবহু কপি করিনি। পরে দেখুন, ফিমেল এডুকেশন শুড বি এনশিওরড। তাহলে আমরা প্যাসেজটার আলোকে লিখেছি, কিন্তু হুবহু লিখিনি। আরেকটা লিখেছি এ স্ট্রিক্ট ল শুড বি ইন্ট্রোডিউস। এখন প্রশ্ন হলো, কেন শুড বি কেন লিখলাম, শুধু শুড কেন হলো না? দেখুন,
যে প্রাপ্য অধিকারের কথা বলছি, ইকুয়াল রাইটের কথা বলছি, কেউ কখনো সেটা তার নিজেরটা নিজে নিশ্চিত করতে পারে না। এটা তাকে সমাজ, রাষ্ট্র, কনসার্নড অথরিটি তাকে দিতে হয়। ঠিক তেমনি নারী শিক্ষাটা যতটা না সে নিজে করবে, তার থেকে সমাজ তাকে প্রোভাইড করতে হবে বিদ্যালয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, বৃত্তির মাধ্যমে, ইন্টার্নশিপের মাধ্যমে, তাহলে নিশ্চিত হবে। তাহলে এই জায়গায় একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা কি? বাই কনসার্নড অথরিটি। তাহলে বাক্যটা কিসে হয়েছে? পেসিবে হয়েছে। আশা করি বুঝেছেন। তাহলে যে জিনিসটা কেউ নিজে করতে পারে না সেটা হচ্ছে প্যাসিভ মোড। আর অবশ্যই সেই জায়গাতে যার দ্বারা করা হয় সে কি থাকে? উজ্জ্ব থাকে। যেমন বাই কনসার্নড অথরিটি, এখানে কিন্তু উজ্জ্ব আছে। আচ্ছা, পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আরেকটা প্রশ্ন, ঠিক আছে? আরেকটা স্যাম্পল আছে আমাদের জন্য প্যাসেজের, সেটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে। ধরুন প্যাসেজটা আপনার পদ্মা সেতু নিয়ে, যাদের ব্যাংকে রিটার্ন আছে তাদের সাধারণত এই ধরনের কারেন্ট ইস্যু নিয়ে প্যাসেজগুলো থেকে থাকে। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখেছি, আমাদের যে রিডিং স্কিল বইটা, সেই বইটারও অনেকগুলো প্যাসেজ দেখেছি এসেছে। তো সেক্ষেত্রে আপনি রিডিং স্কিলের যে সমসাময়িক যে টপিক, সমসাময়িক না, ধরুন যেগুলো খুব আলোচিত টপিক, সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। যেমন কালচারাল ডাইভার্সিটি ব্যাংকের পরীক্ষায় এসেছিল, এটা দেখেছি যে রিডিং স্কিল বইতেও আছে। আচ্ছা, স্যাম্পল প্যাসেজে দেখুন আমরা পদ্মা ব্রিজ নিয়ে কিভাবে নন ফাইনাইট ব্যবহার করে প্রশ্ন তৈরি করব, অ্যান্সার করব। দ্য পদ্মা ব্রিজ ইজ এস্টিমেটেড টু ইনক্রিজ দ্য জিডিপি অফ দ্য কান্ট্রি বাই মোর দেন 1%। বাংলা করলে দাঁড়াচ্ছে যে পদ্মা সেতু করা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে যে দেশের জিডিপি 1%-এর বেশি বৃদ্ধি করবে। বাংলা করছি, অনুমান করা যাচ্ছে যে, বা পূর্বাভাস করা যাচ্ছে যে পদ্মা সেতু দেশের ইকোনমিতে 1%-এরও বেশি জিডিপি যোগ করবে। তারপর কি বলছে দেখুন, ইট উইল বেনিফিট অ্যাবাউট 3 crore পিপল অ্যাক্রস 21 সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। বলছে এটা সুবিধা দিবে, ঠিক আছে, 3 কোটিরও বেশি, মানে প্রায় 3 কোটি মানুষ অ্যাক্রস, ঠিক আছে, মধ্য দিয়ে 21টা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বাংলাদেশের জেলা, সেই জেলার মানুষদেরকে সুবিধা দেবে, যারা হিসাব করলে দাঁড়াচ্ছে প্রায় 3 কোটি মানুষ। দিস ডিস্ট্রিক্টস উইল বি কানেক্টেড উইথ গ্রোথ সেন্টার থ্রু বেটার কানেক্টিভিটি। বলছে এই যে 21টা অঞ্চল, জেলা, ঠিক আছে, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে, এগুলো কি হবে? কানেক্টেড হবে। আরেকটা বলছে দিস উইল ক্রিয়েট অপরচুনিটিস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম। বলছে এটা কি তৈরি করবে? কর্মসংস্থান এবং আয়ের সুযোগ তৈরি করবে। এটা ছিল আপনার খাতার প্যাসেজ। এখন প্রশ্নটা দেখুন কি বলছে, হোয়াট উইল বি দ্য সিগনিফিকেন্স অফ দ্য পদ্মা ব্রিজ কান্ট্রিজ ইকোনমিক করিডোর। বলছে কান্ট্রির যে ইকোনমিক করিডোরে পদ্মা সেতুর গুরুত্ব, তাহলে গুরুত্ব নিশ্চয়ই একটা না, অনেকগুলো। প্রথম কথা হচ্ছে এটা। আর আমরা যদি উত্তর করি তাহলে আমরা উত্তরটা কিভাবে করব? অনেকের একটাই সমস্যা, মানে প্রশ্নের ভাষাটা রেখে উত্তর করেন না, মানে নিজের মতন করে কপি করে সেন্টেন্সটাকে মেরে দেন। কেন? মানে সহজ ভাষায় যদি বলি, কেন রে ভাই, কেন রে বোন? আপনার প্রশ্নটা তো অন্তত পক্ষে সাজায় লেখাও একটা আপনার একটা কৌশল বা একটা বুদ্ধিমত্তা বা একটা স্মার্টনেস। আপনাকে বলতে বলছে হোয়াট উইল বি দ্য সিগনিফিকেন্স, তাহলে আপনি অবশ্যই লিখবেন পদ্মা ব্রিজ উইল হ্যাভ এ সিগনিফিকেন্স। এটাকে জাস্ট করেন না, তাহলেই তো হচ্ছে, ঠিক আছে, মানে অ্যাসার্টিভ করে ফেলেন না ইন্টারোগেটিভটাকে। আবার ধরুন আপনাকে বলা হয়েছে যে ডু ইউ এগ্রি দ্যাট, ঠিক আছে, ডু ইউ এগ্রি দ্যাট ক্লাইমেট চেঞ্জ ইজ এ ওয়েক আপ কল ফর হিউম্যানিটি। আপনি কি করেন? ইয়েস এগ্রি, অনেকেই দেখে এই কথাটা লিখেন না, ঠিক আছে, এটা অবশ্যই লিখতে হবে। আপনাকে কিন্তু প্রশ্ন করছে যে আপনি কি বিশ্বাস করেন বা আপনি কি মানেন, তাহলে আপনাকে কি করতে হবে? ইয়েস আই ডু বিলিভ বা ইয়েস আই ডু এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তাহলে অবশ্যই বলছি যে আপনি কপি করার চেয়ে প্রাসঙ্গিকতা, প্রশ্নটা কি চাচ্ছে, ইনস্ট্রাকশনটা একটু বোঝার চেষ্টা করবেন।
মানে প্রশ্নটা কিভাবে সাজাই লিখতে হবে। যেমন হোয়াট উইল বি দ্য সিগনিফিকেন্স, আপনি কিছু আপনি ম্যাক্সিমাম খাতাতে দেখবো কি জানেন, এটা থাকবে একদম হুবহু, এটা লিখে দিবে, হয়তো দুই একটা লাইন বাদ দিবে বা নিজের ভাষায় লিখবে। মানে টু স্পেসিফিক, টু রিলিভেন্ট একটা বলতে যে কথা আছে, এটাই আমরা থিমেটিক কোয়েশ্চেনে অনেক প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে পাই নাই। যেমন এখানে বলছে হোয়াট উইল বি দ্য সিগনিফিকেন্স, আপনি লিখতে পারবেন যে এ লট অফ সিগনিফিকেন্স, মানে অনেক গুরুত্ব রয়েছে, ঠিক আছে, কিন্তু এটা অনেকেই লিখেন না, তো সেক্ষেত্রে অবশ্যই লিখবেন। দেখুন আমি কি লিখেছি, পদ্মা ব্রিজ উইল হ্যাভ এ গ্রেট সিগনিফিকেন্স ইন বুস্টিং আপ দ্য কান্ট্রিজ ইকোনমি। তারপর দেখুন আমি কি করেছি, ওই যে মূল ভার্বটা খোঁজার চেষ্টা করব, সেটা দিয়ে আমরা ফাইনেটটা বানাবো। তাহলে খেয়াল করে দেখুন, টু ইনক্রিজ অলরেডি আসছে, আপনি চাইলে এটাও কিন্তু বসাইতে পারতেন, টু ইনক্রিজ জিডিপি মোর দেন 1%। তাহলে টু ইনক্রিজ অলরেডি আপনাকে দিয়ে রাখছে, আপনি ইনক্রিজ না করে ইনক্রিজিং দিয়ে করেছেন। তারপর দেখুন আরেকটা জিনিস কি বলছে, কানেক্টিভিটি বাড়াচ্ছে, ঠিক আছে, আমরা জানি কানেক্টিভিটি বাড়ালে প্রোডাক্টিভিটি বাড়বে। প্রোডাক্টিভিটি বলতে উৎপাদনশীলতা এটা অনেকভাবে হতে পারে, ও এমপ্লয়মেন্টের মাধ্যমে, ইনকামের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই যে কানেক্টিভিটিটা, কানেক্টেড কথাটা যেহেতু আসছে, তাহলে কানেক্টিভিটিটা কি করছে, বৃদ্ধি করছে না, এটা তো ইট ইজ নট এ লিমিটেড ইন সার্টিন এরিয়াস, এটা আর কোনো জিনিসের নির্দিষ্ট না, এটার দিগন্ত প্রসারিত হয়েছে। তাহলে আমরা কি বলছি, ইনক্রিজিং কানেক্টিভিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। তারপর দেখুন এখানে বলছে ক্রিয়েট অপরচুনিটিস। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমি নন ফাইনেট করি তাহলে কি করব, এখানে মূল ভার্বটা হচ্ছে কি, ক্রিয়েট, এখানে মূল ভার্বটা কি, ক্রিয়েট, এটা এখানে কি ভার্ব হিসেবে আছে, ফাইনেট ভার্ব আছে, কারণ আমরা জানি ফাইনেট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বটা দিয়ে আপনি টেন্স চিনতে পারেন। তাহলে ক্রিয়েট দিয়ে বুঝতে পারতেছি, দিস উইল ক্রিয়েট দিয়ে আমি বুঝতে পারতেছি যে বাক্যটা ফিউচার টেন্সে আছে, ঠিক আছে, মানে উইল ক্রিয়েট পুরোটা মিলে এখানে ফাইনেট ভার্ব, কিন্তু মূলত এখানে আমি মেইন ভার্ব হচ্ছে এখানে ক্রিয়েট। তো এই যে ক্রিয়েট এখানে মেইন ভার্বটা, সেটাকে যদি আমি নন ফাইনেট করতে হয় আমাকে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে বা টু প্লাস ভার্ব লিখতে হবে। তাহলে আপনি দুইভাবে করতে পারেন, টু ক্রিয়েট অপরচুনিটিস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম, অথবা ক্রিয়েটিং অপরচুনিটিস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম। আশা করি বুঝেছেন কিভাবে প্যাসেজ থেকে নন ফাইনেট দিয়ে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আপনি ভিডিওটা আবার দেখবেন, এই প্যাসেজটা নিবেন, জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি আবার খাতায় লিখুন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আমি শেষবারের মতো আরেকবার দেখাই দিচ্ছি কিভাবে নন ফাইনেট করবেন। সেন্টেন্সটাতে আপনি যে প্যাসেজটা থাকবে না, সেই প্যাসেজটাতে মেইন ভার্বটা খুঁজবেন, সেই মেইন ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে পারেন বা টু প্লাস ভার্ব যোগ করে দিতে পারবেন। এখানে খেয়াল করে দেখুন, দ্য পদ্মা ব্রিজ ইজ এস্টিমেটেড, এখানে কিন্তু ইজটা এখানে মেইন ভার্ব হচ্ছে, ঠিক আছে, আর টু ইনক্রিজ এখানে নন ফাইনেট, কিন্তু খেয়াল করে দেখুন মূল কথা হচ্ছে ইনক্রিজিং, মানে ছদ্মবেশে ইনক্রিজটা এখানে পুরো সেন্টেন্সটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, মানে জিডিপি বৃদ্ধি করা, এখানে মূল কথা হচ্ছে এই লাইনের জিডিপি বৃদ্ধি করা। তাহলে আপনি এটাকে যদি ইংলিশ করেন, টু ইনক্রিজ বা ইনক্রিজিং জিডিপি, ক্লিয়ার। পরের লাইনটাতে দেখেন কানেক্টিভিটি, তাহলে কানেক্টিভিটি কি করতেছে, বাড়াচ্ছে। এটাই কিন্তু ডো নট কপি দ্য সেন্টেন্স, আমরা যে বলতেছি হুবহু কপি করা যাবে না, মানে কি নিজের ভাষায় বুঝি নিয়ে অ্যান্সার করা, ক্লিয়ার। তাহলে কানেক্টিভিটি কি হয়, বৃদ্ধি পাচ্ছে, নিশ্চয়ই লিমিটেড হচ্ছে না, বাড়ছে, তাহলে বাড়ছে ইংলিশ কি হবে, ইনক্রিজিং কানেক্টিভিটি। আবার এখানে আমরা দেখছি ক্রিয়েট, এখানে মূল প্রভাবক এই সেন্টেন্সটার, তাহলে ক্রিয়েট হলে ক্রিয়েটিং বা টু ক্রিয়েট। আচ্ছা, পরে আসেন, অনেক পড়া বাকি, 7:40 বাজে, কিন্তু আমাদের অনেক পড়া বাকি। আচ্ছা, আমরা 8:50 শেষ করে দেব, আশা করি শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে আনসারিং কোয়েশ্চেন অফ সিমিলারিটি অ্যান্ড কোরিলেশন, যদি কোনো জিনিসের সিমিলারিটি বের করতে বলে বা কোরিলেশন ব্যবহার করতে বলে, তাহলে আপনি কিভাবে থিমেটিক কোয়েশ্চেনটা আনসার করবেন।
দেখুন, সিমিলারিটি তখনই হয় যখন দুইটা জিনিসের ভিতর কমন থাকে একটা বিষয়। ঠিক আছে, ধরুন সাপোজ আপনি তাকেই পছন্দ করেন যেই স্বভাবটা আপনি মনে মনে খুঁজছেন। ধরুন আপনি আপনার আর তার ভিতরে বন্ধুত্বের কারণ কি? কারণ আপনাদের দুইজনের একটা সার্টেন পয়েন্টে মিল আছে, ঠিক আছে, ভালো লাগা আছে, বা এমন একটা কমন ফ্যাক্টর আছে যেটা দ্বারা আপনারা দুইজন অ্যাফেক্টেড হচ্ছেন। ঠিক প্যাসেজেও যখন কোনো সিমিলারিটি বলে তাহলে এমন কিছু কমন ফ্যাক্টরকে বুঝাবে এটা কি করছে, দুইটা বিষয়ের ভিতরে সিমিলারিটি তৈরি করছে। তাহলে এটা অবশ্যই আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ডেসক্রাইব দ্য কোরিলেশন বিটুইন চাইল্ড লেবার অ্যান্ড প্রপার্টি, যেটা 40তম বিসিএস এসেছে। বলছে যে দারিদ্র এবং শিশু শ্রমের সম্পর্কটা কি। দেখুন, দারিদ্র আর শিশু শ্রমের সম্পর্কটা হচ্ছে যা টাকা নাই, ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর। টাকা নাই, তাহলে সে কি করতে হবে, তাকে কাজ করতে হবে, না হলে সে বেঁচে থাকতে পারবে, মানে টিকে থাকতে পারবে না, তার তার পরিবার বা তাকে না খেয়ে মারা যেতে হবে। তাহলে এই জিনিসটাই কিন্তু আপনি দেখাবেন। আমি অলরেডি লিখেছি, কি লিখেছি দেখুন, আমি প্যাসেজের আলোকে লিখেছি। If a child belongs to poor family, he has to work for his family, otherwise they cannot survive. This is how poverty influences a child's life by forcing him to do the hazardous stuff. আচ্ছা, মূল কথা হচ্ছে আপনাকে এই ধরনের প্রশ্নে দেখাতে হবে this is how it works। মানে সহজ ভাষায় যদি বলি, আপনি কিন্তু এই ফ্রেজটা ব্যবহার করতে পারবেন যদি সিমিলারিটি বা কোরিলেশন বলে। তাহলে দিস ইজ হাউ দিয়ে আপনাকে যেটা রিলেশন তৈরি করতে বলবে বা সিমিলারিটি দেখাতে হবে সেটা দেখাতে পারবেন। যেমন আমি কিন্তু চাইলে এভাবেও লিখতে পারতাম, দিস ইজ হাউ প্রপার্টি রিলেটস চাইল্ড লেবার। ঠিক আছে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস, এইভাবেই এটা কাজ করে বা এইভাবেই এটা সম্পর্ক তৈরি করে। আশা করি বুঝেছেন। আচ্ছা, যদি কখনো কোনো ব্যক্তির কোনো কোটেশন দিয়ে থাকে প্যাসেজে, সেম এটা আবার প্রশ্নে তুলে ধরা হলো, আপনারা যে ভুলটা করেন হুবহু তার কোটেশনটা তুলে দেন এবং ডাইরেক্ট নারেশন করে ফেলেন। যেমন এভাবে লিখেন, হি সেজ দ্যাট, এটা কোনোভাবেই লিখবেন না, বা আপনি এভাবে লিখছেন, হি সেজ দ্যাট, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো ন্যারেশনে করতে পারবেন না, হুবহু স্পিচটা তুলতে পারবেন না। দেখুন কি বলছি, ডু নট প্রেজেন্ট হিজ এক্সাক্ট স্পিচ। সে যা হুবহু যা বলছে তোলা যাবে না, ইনভার্টেড কমা ব্যবহার করা যাবে না, ডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশন করা যাবে না। তাহলে কি করতে হবে, সে যা বলছে সেই মূল ভাবটা লিখতে হবে। ধরুন এখানে আমি একটা গাইডের একটা স্যাম্পল দেখাইলাম, এটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে। মিস্টার ফিল ইভান্স হচ্ছেন একজন কান্ট্রি ডিরেক্টর ছিলেন, ঠিক আছে, এডিবির, তখন হয়তো অনেক আগের। তিনি একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছেন। কথাটা ছিল এরকম যে ইট উইল ক্রিয়েট হিউজ impact on disaster management, বা it will surely create a difference, disaster management বা disaster management is continues to have a drastic impact, এই ধরনের একটা কথা বলেছিলেন। তা আপনি সেটাকে হুবহু তুলতে পারবেন না, জাস্ট তার কথার মূল ভাবটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে দেখুন, মিস্টার ফিল ইভান্স অপিনস দ্যাট, মানে অপিনিয়ন দিয়েছে, ঠিক আছে, climate change is going to have drastic consequence on disaster risk reduction, particularly for poorer countries. আচ্ছা, এটা একটু একটু আপনার কাছে আনকমন উদাহরণ লাগছে, একটা সহজ কমন উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে বা মেগা প্রজেক্ট যে কোনো একটা উদ্বোধন হয়েছে, তখন অনারেবল প্রাইম মিনিস্টার বলছে যে নতুন দিগন্তের দ্বার উন্মোচন হয়েছে, তা আমাদের জন্য আশীর্বাদ হিসেবে বয়ে আনবে এবং সকল প্রকার দূরত্ব কমিয়ে দেবে। তাহলে এখানে কি দাঁড়াবে, তাহলে আপনি এই কথাটাকেই ডাইরেক্ট না করে নেগেটিভ ক্যাপাবিলিটি যেটাকে আমরা বলি, মানে বইয়ের ভাষায় ব্যবহার করে, বা যেটাকে বলতে পারি যে এক ধরনের পরোক্ষভাবে উত্তরটা দিবেন। তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ঠিক আছে, স্ট্রেসেস অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য পদ্মা ব্রিজ, ঠিক আছে, বা তার যে কথাটা সেটাতে কখনোই হুবহু তুলে ধরবেন না, পার্সোনাল প্রনাউন আনবেন না, যা আছে তা বসাবেন না,
মূল কথাটা বসানোর চেষ্টা করবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আসেন, টাইটেল হলে কিভাবে অ্যান্সার করবেন, যে কোনো জিনিসের টাইটেল কিভাবে ব্যবহার করবেন। দেখুন, অ্যান্সারিং কোয়েশ্চেন উইথ এ সুইটেবল টাইটেল, অনেকেই এই কাজটা করেন, টাইটেল কথাটা লেখার আগে এইটা লেখেন যেটার কোনো প্রয়োজন নেই। আফটার অ্যানালাইজিং দ্য প্যাসেজ, আফটার স্কিমিং, স্ক্যানিং অ্যান্ড কম্প্রিহেন্ডিং দ্য প্যাসেজ, এই কথাগুলো লেখার কোনো প্রয়োজন নেই। সহজ ভাষায় লিখে ফেলবেন, এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ মে বি বা ইজ। ক্লিয়ার? তারপর প্যাসেজটার এই যে ধরনের একটা টাইটেল বসিয়ে দিলেন। আচ্ছা, এখানে একটু কমন একটা ফ্যাক্টর, যে কিভাবে টাইটেল বানাবেন, সেক্ষেত্রে সৃজনশীলতাটা কিভাবে আপনার কাজ করা উচিত, এটা নিয়ে কথা বলছি। যে হোয়েন উই টক অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ সামথিং, ধরেন আপনার প্যাসেজটা যদি কোনো জিনিসের ইম্প্যাক্ট নিয়ে থাকে, তাহলে অবশ্যই হতে পারে, কিরকম হতে পারে দেখুন, ইম্প্যাক্ট অফ ওয়ার, কোভিড, ক্লাইমেট চেঞ্জ অন দ্য গ্লোবাল ইকোনমি। তাহলে প্যাসেজটা কিন্তু আপনার এরকম হতে পারে। তারপর দেখুন, দ্য সিগনিফিকেন্স অফ দ্য পদ্মা ব্রিজ অন দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। যদি এটা মেগা প্রজেক্ট নিয়ে হয়, এইভাবেও লিখতে পারেন, বা এইভাবে না লিখলে এইভাবেও কিন্তু লিখতে পারেন। দ্য পদ্মা ব্রিজ এ ড্রিম ট্রান্স ইন্টু রিয়েলিটি। বা এটাও লিখতে পারেন, লার্জেস্ট ইনফ্রাস্ট্রাকচার অফ বাংলাদেশ। ঠিক আছে, লার্জেস্ট ইনফ্রাস্ট্রাকচার। আরও অনেক কিছু আপনার মনের মাধুরী মিশিয়ে একটা টাইটেল বানাতে পারেন। টাইটেল যতটা আকর্ষণীয়, মানে যতটা ফ্রেজ ব্যবহার করবেন, ততটা আকর্ষণীয় হবে। যদি কোনো সমস্যা নিয়ে হয়, তাহলে দেখুন পিছনের উদাহরণগুলো দেখাই, যেমন টেররিজম নিয়ে আপনার প্যাসেজটা, তাহলে এটা অবশ্যই কি এ গ্লোবাল থ্রেট, এভাবে লিখতে পারেন। আবার যদি বলি করাপশন, ঠিক আছে, প্যাসেজটা করাপশন নিয়ে, তাহলে আমরা কি লিখতে পারি, এ সোশ্যাল ইভিল, একটা সামাজিক কি ব্যাধি, ঠিক আছে, বা মানস্টার। ঠিক তেমনি দেখুন, যদি প্যাসেজটা ব্লু ইকোনমি নিয়ে থাকে, সমস্যা, চ্যালেঞ্জ বা সম্ভাবনা নিয়ে থাকে, তাহলে কিভাবে লিখতে পারি, ব্লু ইকোনমি আনলকিং দ্য পটেনশিয়াল ওশান রিসোর্স। তাহলে আমরা টাইটেল কোনোভাবেই সাধারণ বাক্য লিখব না, এটাকে ফ্রেজ আকারে লিখব। এবং কিভাবে লিখব দেখুন, যদি এটা ব্লু ইকোনমি নিয়ে থাকে, এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ মেবি লিখতে পারেন বা ইজ লিখতে পারেন, ইজ ব্লু ইকোনমি আনলকিং দ্য পটেনশিয়াল ওশান রিসোর্সেস। মানে আনলকিং মানে হচ্ছে দ্বার খুলে ফেলা। কিসের দ্বার খুলে ফেলা? সম্ভাবনার সকল দ্বার। কিসের? সমুদ্রের সম্পদের। তাহলে সুনীল অর্থনীতি, দ্বার উন্মুক্তকরণ, সকল সকল কি হবে? সমুদ্রের সম্পদের, সকল সমুদ্রের দ্বার উন্মোচনকরণ। তাহলে এই যে এই ধরনের কোটেশন ফ্রেজগুলো আপনি যত মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, আপনার তত চলে আসবে। সময় প্রায় শেষের দিকে, আশা করি এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন। আরও কিছু কথা বলি, যখন আপনার মডেল কোয়েশ্চেনগুলো পাবেন, ঠিক আছে, আপনি দেখবেন যে প্রশ্নটা কি চাচ্ছে। তাই অনুরোধ থাকবে, প্রশ্নে যা চায় তাই লিখুন, প্রাসঙ্গিক লিখুন, প্যাসেজের আলোকে লিখুন। আর যদি কোনো জিনিসের ডেফিনেশন জানতে চায় কিন্তু প্যাসেজের ডেফিনেশনটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজের ভাষায় লিখতে পারবেন। ধরুন প্যাসেজটা এসডিজি নিয়ে, কিন্তু কোথাও এসডিজির ডেফিনেশন দেয়া নেই, তখন কিন্তু আপনি নিজের ভাষায় লিখতে পারবেন। ধরুন প্যাসেজটাতে ডিজিটাল ডিভাইসের উপকারী দিক বলতে গিয়ে ডিজিটাল ডিটক্স শব্দটা ব্যবহার করেছে, এবং বলছে হোয়াট ইজ ডিজিটাল ডিটক্স, 44তম বিসিএস এসেছে, এটা কিন্তু কোথাও নেই প্যাসেজে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজের আলোকে লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে তখনই শুধু আপনি যে কোনো জিনিসের সংজ্ঞা যদি প্যাসেজে না দেয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি শুধু নিজের আলোকে সংজ্ঞাটা লিখতে পারবেন। ঠিক আছে, আবার অনেকে দেখি যে কোনো কোয়েশ্চেন পারতেছেন না, এটা স্কিপ করেন। তাই দয়া করে স্কিপ না করে যা পারেন লেখার চেষ্টা করবেন, বেশি বেশি লিখবেন। শেষ মুহূর্তে মেগা প্রজেক্ট
স্মার্ট বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, পরিবেশ সম্পর্কিত যে অ্যান্সারগুলো আছে, নেগেটিভ ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে কালচারাল ভ্যালুস, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আর রচনার একটা কমন ফরম্যাট শিখে নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।